একদিন ঘুমিয়ে আছি, ঘুমের মধ্যে আমাকে কয়েকজন মিলে অপহরণ করলো। আমার সাথে এত বড় সিক্রেট হয়ে গেছে, অথচ আমি বে করে ঘুমাচ্ছি। যখন ঘুম ভাঙলো তখন থেকে কয়েকজন মেয়ে মিলে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদেরকে দেখে মুহূর্তের মধ্যেই ঘুমের সমস্ত রেশ কেটে গেল। আমি হতভম্ব তাকিয়েছি তাদের দিকে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আপনারা কারা? আর কোথায় নিয়ে এসছেন আমাকে আপনারা? আমরা তোর জম, আর তোকে আমরা অপহরণ করে নিয়ে এসেছি। কিন্তু কেন? আমি কি এমন করেছি? তোকে আমাদের ত্রিধা ম্যামের ভালো লেগেছে, তাই তিনি তোকে অপহরণ করতে বলেছে। মেয়েগুলোর কথা আগামাথা কিছুই বুঝলাম না। আমি কার এমন কি ক্ষতি করেছি যে আমাকে এভাবে ঘুম পাতালে অপহরণ করে নিয়ে এসছে? মাথায় যেন কিছুই খেলছে না। ঠিক তখনই রুমের মধ্যে সুন্দর একটা মেয়ে প্রবেশ করে। মেয়েটা রুমের মধ্যে প্রবেশ করতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এই তোরা সবাই রুম থেকে বের হও, তোদের কাজ শেষ, এবার আমার পালা। মেয়েটার কথা শুনে বুক ধুকপুক করতে লাগলো। কিসের পালার কথা বলছে মেয়েটা? আর মেয়েটার কথায় সবাই রুম থেকে বের হয়ে গেল কেন? কোনো কিছুই হিসাব যেন আমি মিলাতে পারছি না। ঠিক তখনই মেয়েটা বুক থেকে টান দিয়ে ওনাটা ফেলে দিল। এবার আরো ভয় পেয়ে গেলাম। এই, কি করছেন আপনি? একদম চুপ তুই। আর একটা আওয়াজও যদি গলা দিয়ে বের করেছিস তাহলে সোজা গলায় হাত দিয়ে কণ্ঠনালীতে লক বসিয়ে দিব। মেয়েটার কথা শুনে শরীরে সমস্ত রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। ভিতরে প্রাণ ভ্রমরটা যেন সারা শরীরে ছোটাছুটি করছে। প্রাণ ভ্রমরটা চাচ্ছে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে, যেখান থেকে কোনোদিন এই মেয়ে খুঁজে বের করতে পারবে না। মেয়েটা হুট করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি মেয়েটার কর্মকাণ্ড দেখে পড়ে থ হয়ে গেলাম। এই ছেলে শোন, একদম নড়াচড়া করবি না। নড়াচড়া করলেই সোজা শেষ করে দিব, না হয়তো আমার কাজ শেষ হলে আমি তোকে ছেড়ে দিব। আমি চুপচাপ শুয়ে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। মেয়েটা এবার বড় ধরনের ঝাটকা দিল আমাকে। সে আমার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিল। সে আমার ঠোঁটে পাগলের মতো স্পর্শ করতে শুরু করে। আমার দুই হাত সে নিজের হাতে পেঁচে নিয়েছে। সে আমার পাগলের মতো চুমু খাচ্ছে, আর আমি মরার মতো বিছানায় শুয়ে আছি। আমার জায়গায় অন্য কেউ হলে সেও মজা নিত, কিন্তু আমার কেন জানি সমস্ত কিছু বিষের মতো লাগতেছিল। তাই আমি চুপচাপ হয়ে আছি। কিন্তু মেয়েটা আস্তে আস্তে হায়নার রূপ ধারণ করলো। সে আমার ঠোঁটে নিজের ধারালো দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। সাথে সাথে ঠোঁট কেটে রক্ত বেরোতে শুরু করেছে। কিন্তু তা মেয়েটা তার কাজ চালিয়ে যাচ্ছে। সে আমার রক্তগুলো নিজের ঠোঁট দিয়ে চুষে নিচ্ছে। এভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। একটা সময় মেয়েটা নিজের ইচ্ছায় আমায় ছেড়ে দিল। এই যে ছেলে শোন, শহরে এসেছিস কিছুদিন হলো, শহরের হাবভাব হয়তো ভালো করে কিছুই বুঝিস না। সো শোন, কারোর সাথেই ইটিস পিটিস করতে যাবি না। আর কেউ তোর সাথে ইটিস পিটিস করতে আসলেও বলবি যে তোর উপরে ত্রিধার হাত পড়ে গেছে। মেয়েটার কথা শুনে আবার একটা শখ খেলাম। আমি শহরে নতুন এসেছি, সেই বিষয়টা মেয়েটা জানলো কি করে? আর তাছাড়া কে মেয়ে? তবে নাম তো জানিয়ে দিল যে ত্রিধা। তবে এই নাম ছাড়া তো মেয়েটার বিষয়ে আর বেশি কিছু জানি না। না, মেয়েটার সম্পর্কে জানা দরকার। আচ্ছা, আপনাকে একটা কথা বলা ছিল। হ্যাঁ বল। আমার উপরে কি কারণে অত্যাচার? এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমাকে কারণ জিজ্ঞাসা করিস? তুই জানিস আমি কে? না, জানি না, তাই তো জিজ্ঞাসা করলাম। দেখ, মাথা খারাপ করিস না, এই শহরে আমার মুখের উপরে কথা বলবে এমন কেউ নেই। তবে তুই যেহেতু জানতে চাইছিস তাহলে কিছুটা বলি তোকে। শোন, তোকে আমার ভালো লেগেছে, তাই তোর উপরে অধিকার খাটিয়েছি। সো আমি ছাড়া অন্য কোনো নারী যেন তোর স্পর্শে না আসে, না হয় তো প্রাণ হারাবি। কিছুই বললাম না মেয়েটাকে আর, কারণ বলার মতো কিছুই নেই মেয়েটাকে। এতদিন ধরে দেখে এসেছি যে ছেলেটা মেয়ের উপরে জুলুম করে আর অন্যায় করে, কিন্তু আজ তার উল্টো দেখলাম। হয়েছে, এবার চলে যা তুই। আমার গাড়ি তোকে তোর বাসা অব্দি ছেড়ে দিয়ে আসবে। আমি বিছানায় ছেড়ে উঠে বললাম। মেয়েটা আমায় রুম ছেড়ে দিয়ে চলে গেল। আমি রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বেরোতে দেখি বাসার সামনে গাড়ি দাঁড় করানো। ত্রিধা নামক মেয়েটা কি এই গাড়ির কথাই বলেছে, যে এই গাড়ি আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে? কিছুই বুঝে উঠতে পারছি না, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তখনই গাড়ির ভেতর থেকে ড্রাইভার চেঁচিয়ে উঠলো। এই বেটা, গাড়িতে উঠোস না কেন? তোরে কি ইনভাইট দিয়ে গাড়িতে উঠাইতে হইব নাকি? লোকটার কথা শুনে বুঝে গেলাম ত্রিধা নামক মেয়েটা এই গাড়ির কথাই বলেছে। আর কিছু না ভেবে গাড়িতে উঠে গেলাম। লোকটা গাড়ি স্টার্ট করতেই সেই সুন্দরী মেয়ে ত্রিধা সজোরে চেঁচিয়ে উঠলো। এই ড্রাইভার, গাড়ি থামা। ত্রিধার কথা শুনে ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল। আর ত্রিধা সোজা ভিতর থেকে বের হয়ে এসে ড্রাইভারের কলার চেপে ধরে। এই বেটা, তোকে কে সাহস দিয়েছে ওর সাথে এভাবে কথা বলার? তোর সাহস তো দেখছি অনেক বেড়েছে। না কিছু বলি না দেখে পিঠে পাকনা গজিয়েছে। ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আজকের পর এমন আর হবে না। আজকের মতো সাবধান করে দিলাম।
পরের বার থেকে ওর সাথে যদি কোনো ধরনের বাজে ব্যবহার করিস তাহলে সোজা পিঠের চামড়া উঠিয়ে ফেলবো। মনে রাখবি, সে আমার অনেক কাছের মানুষ। জি ম্যাম, আর কোনোদিন এমন ভুল হবে না। মেয়েটার এমন ধরে আচরণ দেখে বেশ অবাক হলাম, কিন্তু কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করে আমার বাসায় ছেড়ে দিয়ে আসলো। আমি বাসায় নামতে দেখি মুন্না দাঁড়িয়ে আছে। কিরে, তুই এতটা সময় কোথায় ছিলি? আর তোর ঠোঁটের এই অবস্থা কেন? আর একটা সমস্যা হয়েছে, তাই সেটা সেরে আসলাম। কি সমস্যা? শহরে আসলি 2 দিনও হলো না, তার মাঝেই সমস্যা জড়িয়ে গেলি? আরে না, তেমন কোনো সমস্যা না। আচ্ছা বাদ দে এখন এসব কথা, আগে বল কলেজের কি অবস্থা? আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি তোকে, কাল থেকে কলেজ শুরু করিস। আচ্ছা। বাট একটা কথা মাথায় রাখিস, কলেজে অনেক সমস্যায় পড়তে হবে তোকে। একটা মেয়ে আছে কলেজে, সে খুব ডেঞ্জারাস। আর তাছাড়া সিনিয়র কিছু আছে, তারা অল টাইম র্যাগিং দেয়, তাদের থেকেও একটু সাবধানে থাকিস। আর পারতপক্ষে কারোর সাথে ঝামেলা করিস না। আরে সমস্যা নেই, আর আমি কারোর সাথে ঝামেলা করব? আমার পোশাক আশাক দেখেই তো মানুষ আমার থেকে দূরে সরে যাবে। আমার মতো ছোট লোকের সাথে ওইসব কেউ করবে না। আকাশ, তুই নিজেকে এতটা ছোট করিস কেন? হ্যাঁ, তুই কি মানুষ না নাকি? আর তাছাড়া তোর সাথে আজ 1 বছর ধরে পরিচয় আমার, আমি জানি তুই মনের দিক দিয়ে অনেক বড়, সো নিজেকে একদম ছোট করবি না। আচ্ছা ঠিক আছে। তারপর মুন্নার সাথে অনেকটা সময় বসে আড্ডা দিলাম। তারপর সে চলে গেল। আর সবার তো মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে যে আমি এই শহরে নতুন। তাহলে আসুন আমার পরিচয়টা আর একটু ক্লিয়ার করে দেই। আমার নাম আকাশ, অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। পরিবার বলতে কেউ নেই আমার, মানে অনাথ। তবে মানুষের কাছে এতটুকু শুনেছিলাম যে আমার মার বড় বোন নাকি বেঁচে আছে, তবে তারা কোথায় থাকে কেউ জানে না। তাদের কোনো ঠিকানায় কারো কাছে নেই। আমি ছোট থেকে একজনের কাছে মানুষ হয়েছি, তিনি আমার মায়ের মতোই ছিলেন। কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন, তাই সেই শহর ছেড়ে চলে এসেছি। কারণ সেই শহরটা আমার জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকতে জানতে পারবেন। সেদিনের মতো রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুন্নার অ্যাডমিশন নিয়ে কলেজে চলে গেলাম। যেতে যেতে মুন্নার সাথে যোগাযোগ করে নিয়েছি সে আমার সাথে একত্রে কলেজে যায়, কারণ সে আমার ক্লাসমেট। মুন্নার আমি কলেজে গেট দিয়ে ঢুকবো, ঠিক তখনই কয়েকজন ছেলে এসে মুন্নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ছেলে, তাড়াতাড়ি এখান থেকে কাল্টি মার। কলেজে নতুন মুরগি এসেছে, তাই তাকে র্যাগিং দিব। আর তুই যাতে কোনো রিয়েক্ট না করিস, তাই আগে থেকেই পানিশমেন্ট দিয়ে দিলাম। ছেলেগুলোর কথা শুনে মুন্না সেখান থেকে চলে গেল। মুন্না যেতে ছেলেগুলো আমাকে ঘিরে ধরলো। কিরে ছোট লোকের বংশধর, তুই এই কলেজে চান্স পেলি কি করে রে? তোর জামা কাপড়ও তো আমাদের মতো অতটা হাই কোয়ালিটির না। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। কিরে, তোর কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, কথার জবাব দে। আমি কোনো কথা না বলায় ঠাস করে আমার গালের মধ্যে চড় বসিয়ে দেয় সেই ছেলেটা। আমি থাপ্পড় খেয়েও চুপ। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। যাক, সম্মান দিতে জানিস তাহলে। কথা না বলায় একটা থাপ্পড় মেরেছি, কথা বললে আরো কয়েকটা খেতি। চুপচাপ থাকায় একটাই থাপ্পড় মারলাম। তবে তুই এই কলেজে আসায় আমাদের একদিকে লাভ হয়েছে, কারণ আমরা একজন পার্সোনাল কাজের ছেলে পেয়ে গেছি। তোকে যখন তখন কাজে লাগাতে পারবো। এই কি বলিস তোরা? পাশের ছেলেগুলো উদ্দেশ্য করে বলে, হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস। এই শোন, আজ থেকে তুই আমাদের কর্মচারী। আমাদের জন্য সব সময় নাস্তা পানি আনা নেওয়া তুই করবি। আর এখন শোন, আমার পা অনেক ব্যথা করছে, পাগুলা টিপে দে দেখি। ছেলেগুলোর কথা শুনে মেজাজ চরম লেভেলে খারাপ হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। র্যাগিং করতে বাধা দিলে আরও সমস্যা হবে, তাই চুপচাপ ওদের কথা মেনে নিলাম। ছেলেরা পা টিপে দেওয়ার জন্য মন স্থির করলাম। ঠিক তখনই কয়েকটা মেয়ে এসে ছেলেগুলোকে বলল, এই যে শোনেন ভাইয়ারা, আপনারা ওকে কোনো ধরনের র্যাগিং দিবেন না, হ্যাঁ? কারণ সে ত্রিধার অনেক কাছের লোক। ত্রিধার কাছের লোক হলে আমরা কি করব? মুরগি হাতে পেয়েছি, তাকে র্যাগিং না দিয়ে থামবো না। আর তাছাড়া এই ছোট লোক ত্রিধার কাছের মানুষ কি করে হয়? আমরা এসব বানোয়াট কথা বিশ্বাস করি না। ত্রিধা এসে যদি এই কথা বলে যে সে তার কাছের লোক, তাহলে আমরা তাকে ছেড়ে দিব। আচ্ছা, আমরা ত্রিধাকে বলছি। মেয়েগুলো গিয়ে ত্রিধাকে বলে। একটু পর ত্রিধা ছেলেগুলোর কাছে আসে। এই, তোদের সমস্যা কি রে? কোনো সমস্যা নেই আমাদের, আমরা নতুন মুরগি পেয়েছি তাই র্যাগিং দিচ্ছি। তোদেরকে একবার বললাম যে হয়নি, যে সে আমার কাছের লোক। মানে কি ত্রিধা? এই ছোট লোক তোমার কাছের কেউ? এই কথা যেন
কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। তোদের বিশ্বাস হচ্ছে না তো দাঁড়া, তোদের বিশ্বাস করাচ্ছি। ত্রিধা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে সবার সামনে আমার ঠোঁটের মধ্যে কিস বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে পুরো কলেজ তো হা হয়ে তাকিয়ে আছে আমার আর ত্রিধার দিকে। পুরো কলেজের সকলেই তাক লাগিয়ে দিয়েছে ত্রিধার এমন কর্মকাণ্ড। সবার চোখ জোড়া কপাল উঠে গেছে। কিছুক্ষণ পর ত্রিধা আমাকে ছেড়ে দেয়। কিরে, এবার বিশ্বাস হলো তো? ত্রিধার প্রশ্নের উত্তর দেওয়ার পরিস্থিতি যেন কেউই নেই। সবাই হতভম্ব দাঁড়িয়ে আছে। কিরে, সবার মুখের বুলি কোথায় গেল? ত্রিধা, কি করে সম্ভব এমনটা? কি করে সম্ভব সেটা তো নিজের চোখেই দেখলি, তাহলে আবার ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? ত্রিধার কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়, কারণ ত্রিধার মুখের উপরে কথা বলবে এমন কারো বুকের পাটা হয়নি। এই ছেলে, চল তুই আমার সাথে। ত্রিধা আমার হাত ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে বসায়। আমি চুপচাপ বসে আছি। শোন, কলেজের সবাই জেনে গেছে যে তোর উপরে ত্রিধার হক জমিয়েছে। আজকের পর আর কেউ সাহস করবে না তোর সাথে বেয়াদবি করার। আর তোর গাল লাল হয়ে আছে কেন? তার মানে কি সেই ছেলেগুলো তোকে র্যাকিং দিয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা না বলে। চট চলতে কথার আনসার না পেলে চরম রাগ ওঠে আমার। প্রথমবারের মতো মাফ করে দিলাম। সো এবার বল যে সেই ছেলেগুলো তোকে র্যাগিং করেছে? না, র্যাগিং করেনি, কারণ র্যাগিং করার আগে আপনার মানুষ চলে আসে। তবে থাপ্পড় মেরেছে তার আমায়। খুব লেগেছে তাই না রে তোর? তুই টেনশন করিস না, ওদের কি হাল করিস সেটা খালি তুই দেখতে থাক। আচ্ছা শোন, চোখটা অফ কর একটু। মেয়েটার কথা শুনে বুঝতে পারছি না যে কী করতে চাইছে সে। তবে মেয়েটার কথা মতো চোখ বন্ধ করে ফেললাম। আর সে আমার গাল দু হাত দিয়ে ধরে অনেক কয়টা চুমু এঁকে দিল গালের মধ্যে। হয়েছে, এবার যন্ত্রণা কমে যাবে তোর। আর তুই এখন সোজা ক্লাসে চলে যা, আমি কিছু সময় পরেই আসছি। ত্রিধার কথা মতো ক্লাসে চলে গেলাম। মনের মধ্যে এক ধরনের তুফান বইছে। কি চায় ত্রিধা আমার কাছে? কেন সে আমার সাথে এমন অদ্ভুত আচরণ করে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভেতরে, কিন্তু এর কোনো উত্তর যেন মনে হয় আমি পাবো না। তারপর ক্লাসে চলে গেলাম। স্যার এবং ক্লাসের সকলের সাথে পরিচিত হয়ে নিলাম। সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার ড্রেস আপ দেখে। আমি লজ্জায় মাথা নুয়ে রেখেছি। স্যার ক্লাস করতে শুরু করেছে। আজ কলেজের প্রথম দিন। কেমন যেন বেখাপ্পা লাগছে সব কিছু। তবে আশা করি সেটা সময়ের সাথে সাথে চলে যাবে। মুন্না আমার পাশে বসেছে। সে কিছুক্ষণ পরপর আমার দিকে চোখ পাকিয়ে তাকাচ্ছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু স্যার ক্লাস নেওয়ার কথা বলতে পারছে না। আমি সেই দিকে ভ্রুক্ষেপ না করে ক্লাসে মন দিলাম। কিছু সময় ক্লাস করার পর হুট করেই সেই মেয়েটা আমাদের ক্লাসে আসে। সে মেয়েটা বলতে ত্রিধা আর কি। তারপর সে স্যারকে বলে, স্যার, আমার কিছু কথা বলার আছে সবার উদ্দেশ্যে। হ্যাঁ ত্রিধা, বলো। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই সেকশনে একটা নতুন ছেলে এসেছে যার নাম হলো আকাশ। সে আমার প্রিয় মানুষ। ওর সাথে ইটিস পিটিস করার চেষ্টা করবে না কেউ। আমি যদি জানতে পারি যে কেউ ওর সাথে উল্টোপাল্টা কিছু করার ট্রাই করেছে, তাহলে সোজা মেরে কোমায় পাঠিয়ে দিব। ত্রিধার কথা শুনে একজন বলে উঠল, যে না পোশাক আশাক ওর, ওকে দেখতে তো ছোট লোকের মতন মনে হয়। ওর সাথে কি ওসব করতে যাবে? মেয়েটার কথা শুনে ত্রিধা চরম পর্যায়ে রাগ উঠে যায়। সে সোজা এসে মেয়েটার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। এই মেয়ে, নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তার পোশাক আশাক তোদের মতো নামি দামি না দেখে কি সে মানুষ না? নাকি তোরা টাকার গরমে আসমানে চলাফেরা করিস? কোনটা? ত্রিধার ধমকে মেয়েটা চুপ হয়ে যায়। কিরে, কথা বলছিস না কেন? আমার ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিলাম। সবাইকে আবারও বলছি, সে যেমনই হোক না কেন, সে আমার প্রিয় বান্দা। ওর দিকে কেউ আঙুল তুললেও তার আঙুল আমি ভেঙে দিব। আর তোমরা সবাই ওর দেখাশোনা করবে, কারণ আমি এই সেকশনে স্টুডেন্ট না, তাই ওর দেখাশোনা করতে একটু সমস্যা হবে। তাই তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম, সবাই ওকে দেখে রাখবা। আর এই ছেলে শোন, ক্লাস শেষে আমি কলেজের গেটে অপেক্ষা করব। তুই বাসায় যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করে যাবি। ত্রিধা সবার উপরে তার হুকুমত চালিয়ে গেল। এদিকে ক্লাসের সবাই স্যার সহ টাসকে খেয়ে আছে ত্রিধার কথায়। কারো মুখে কোনো সাউন্ড নেই, আর সাউন্ড করবে কি করে? ত্রিধার কথায় পুরো ক্যাম্পাস চলে। ত্রিধার কাছে কলেজের সিনিয়ররাও র্যাগিং খায়। ক্লাসরুমটা পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে মুহূর্তের মাঝে। স্যার ক্লাসের পরিবেশ ফিরিয়ে আনতে লেকচার দেওয়া শুরু করে। সবাই স্যারের লেকচার শোনায় মন দেয়। দেখতে দেখতে অনেক কয়টা স্যার এসে ক্লাস শেষ করে গেল। ছুটির ঘন্টা বাজিয়ে দিয়েছে। সবাই টেবিল থেকে নিজের ব্যাগ উঠে কাঁধে নিয়ে নিল। তারপর যে যার মতো চলে যেতে শুরু করলো। আমিও ক্লাসরুম থেকে বের হলাম। আমার সাথে মুন্নাও আছে। আচ্ছা আকাশ, একটা কথা বলতো, ত্রিধা তোকে নিয়ে কি শুরু করেছে? আর কিসের প্রিয় মানুষ দাবি করছে তোকে?
সে তো আমি নিজেও জানি না কোথাকার প্রিয় মানুষ, কোনখানে প্রিয় মানুষ। তুই যদি নাই জানিস তাহলে ক্লাসরুমে এসে এভাবে সবাইকে শাসিয়ে গেল কেন? আরে মুন্না, সত্যি আমি কিছু জানি না। আচ্ছা, না জানলে আর কি করা, চল এবার বাড়ি চলে যাই। মুন্না, তোর কি মনে হয় যে সে আমায় ক্লাস শেষ করে দেখা করতে বলেছে? ও হ্যাঁ, যা গিয়ে দেখা করে আই। আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসছি, তুই একটু দাঁড়া। মুন্নাকে দাঁড় করে রেখে তিতার কাছে চলে গেলাম। কলেজের মোট দুটো গেট, একটা দিয়ে আমরা বের হবো, আরেকটা দিয়ে সেই সুন্দরী ত্রিধা নামক মেয়েটা বসে আছে। ত্রিধার কাছে যেতে বড় ধরনের একটা শখ খেলাম। ত্রিধা সেই ছেলেগুলোকে মেরে সারা শরীরে মায়ের ছাপ ঠুকে দিয়েছে। শুধু তাই নয়, ছেলেগুলোর শরীরে কোনো কাপড়ও নেই, শুধু আন্ডারওয়্যার পরে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি হলো তো ওদের শাস্তি? বলেছিলাম না যে ওদের আমি অবস্থা খারাপ করে দিব? সো দেখ, দিয়েছে ওদের অবস্থা খারাপ করে। তোর গালে থাপ্পড় দেওয়ার ফল ওরা পেয়েছে। মেয়েটার কথা শুনে বুক ধরপড় করছে। কি করে সম্ভব এসব? সে কলেজে সবার উপরে নিজের হুকুমতো চালাচ্ছে, কে ভয়ে তার মুখের উপর একটা কথা বলছে না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। কিরে, কথা বলছিস না যে? আচ্ছা থাক, কথা বলতে হবে না। তুই একটা কাজ কর, তুই গা থেকে শার্টটা খুলে ফেল। ত্রিধার কথা শুনে চমকে উঠলাম। কিসব বলছে এই মেয়ে আমাকে? আমি চুপ করে দাঁড়িয়েছি। কিরে, কথা কানে যায়নি তোর? তোকে বলেছি গা থেকে শার্ট খুলতে। আমার অনেক লজ্জা লাগছে, প্লিজ আমাকে এভাবে শাস্তি দিয়ে না। আমি কোনো ভুল করে থাকলে আপনি আমাকে হাত তুলতে পারেন। আমার কথা শুনে ত্রিধা এবার সেই রকমই রেগে যায়। সে আমার কলা ধরে এক টান দিয়ে আমার শার্ট ছিঁড়ে ফেলে। কথা বেশি বলিস যে, এটা তার ফল। ভালোই ভালোই আমার কথা শুনলে এমনটা আর করতে হতো না আমাকে। সো এবার দেখে আমার কাছে আয়। আমি ঠায় সেখানে দাঁড়িয়েছি, লজ্জার মাথা কাটা যাচ্ছে এরকম অবস্থা। আশেপাশে যারা ছিল সব আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। তুই কি আমার কাছে আসবি, নাকি আবার অন্য পন্থা অবলম্বন করতে হবে আমাকে? ত্রিধার এমন কথা শুনে তাড়াতাড়ি ওর কাছে চলে গেলাম। না হয় এবার কি যে করে বসবে কে জানে। তার কাছে যেতেই সে আমার কোমরে দু হাত দিয়ে পেঁচিয়ে ধরলো। তারপর বুকের মাঝখান বরাবর পাগলের মতো চুমু খেতে শুরু করলো। যাদেরকে ত্রিধা শাস্তি দিয়েছে তারা চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তখনই ত্রিধা বলে উঠলো, এই তোরা এইদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, জীবনীকে আর কোনোদিন রোমান্স দেখিসনি মনে হয়। তাড়াতাড়ি সব কয়টা চোখ নামা, না হয় সব কয়টা চোখ তুলে নিব একদম। ত্রিধা ঝাটকিকে ছেলেগুলো নজর ফিরে নেয়। আর ত্রিধা আমার বুকে চুমু খাওয়া বাদ দিয়ে ব্যাগ খুলে একটা নতুন শার্ট বের করে। এই শোন, এটা তোর জন্য কিনে এনেছি একটু আগে। কাল থেকে এটা পরেই কলেজে আসবি। আর একটা প্যান্টও এনেছি, কাল থেকে ওসব পরে ক্লাস করবি। পুরনো জামা কাপড় আর পরবি না। এই নে প্যান্ট, আর শার্টটা তোকে আমি পরিয়ে দিচ্ছি। তারপর ত্রিধা আমায় নিজ হাতে শার্টটাও পরিয়ে দেয়। আমার ভিতরে যেন প্রবল বেগে তুফান বইছে। মেয়েটা কেন এসব করছে? সে আমার কাছ থেকে কি চায়? এই ছেলে, এত কি ভাবছিস? হ্যাঁ, ত্রিধার কথায় হুঁশ ফিরে আসে। না না, কিছু না। কিছু না হলেই ভালো। এবার দেখি আমার পাশে এসে বস। চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। তার পাশে বসতেই সে রোমান্টিকভাবে আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে আছে। মেয়েটার আচরণ দেখে আমি যেন এক শূন্যে মহাকাশে ভাসছি, যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সেখানে আছে শুধু এই মেয়ের আশ্চর্যজনক ভালোবাসা। আচ্ছা শোনো না, ওদেরকে কি মাফ করে দিব? আমি তো জানি না, এদের বিষয়ে আপনি ভালো বলতে পারবেন। এই তোকে বলতে বলেছি, সো তুই বলবি। আচ্ছা, মাফ করে দিন। এই তোরা চলে যা, তোদের মুক্তি মিলে গেছে। আমার প্রিয় তোদেরকে মাফ করে দিতে বলেছে। ত্রিধার কথা শুনে ছেলেগুলো চলে গেল। শুধু আমি আর ত্রিধা সেখানে বসে আছি। ঠিক তখনই হুট করে পেছন থেকে কি একজন এসে আমাকে ধাক্কা মারে। আমি সেভাবে প্রস্তুত না থাকায় ধাক্কা প্রেসারে মাটির উপরে ছিটকে পড়লাম। আমার সাথে সাথে ত্রিধা পড়ে গেল। মাটি থেকে উঠে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে অবাক হয়ে গেলাম, কারণ যে আমায় ধাক্কা দিয়েছে সে আর কেউ না, সে হলো মুন্না। কিন্তু সে হঠাৎ এভাবে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? এটা রহস্য যেন খুঁজে পেলাম না। মুন্না, কি করলি তুই এটা? আকাশ, সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম যে তুই আমার না জানিয়ে অন্য কারোর সাথে ইটিস পিটিস করছিস, কিন্তু আমি জানতাম না যে এটা আমাদের কলেজের সেই লিডার মেয়ে। আর তাছাড়া আমি মস্কারি করেই ধাক্কা দিয়েছি, আমি ভাবতেও পারিনি যে তোরা এভাবে পড়ে যাবি। মুন্না, এভাবে কি কেউ মস্করা করে? হ্যাঁ, কারো যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতি? সত্যি আমি বুঝতে পারিনি রে। আচ্ছা থাক, হয়েছে। আমি ত্রিধার দিকে হাত বাড়িয়ে দিলাম তাকে মাটি থেকে ওঠানোর জন্য, কিন্তু সে আমার সাপোর্ট না নিয়ে মাটি থেকে উঠে দাঁড়িয়ে গেল আর মুন্নার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না যে ত্রিধা এখন মুন্নাকে কাঁচা গিলে ফেলবে। ত্রিধা হুট করে দৌড়ে গিয়ে পাশে থাকা একটা কাঠের টুকরো নিয়ে আসলো। তারপর সে তেড়ে ফুড়ে মুন্নার দিকে এগিয়ে যায়। এই জানোয়ারের বাচ্চা, তুই কোন সাহসে এসে ধাক্কা দিয়েছিস আমাদেরকে? আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন।
তোর মাপের গুষ্টি মারি। বড়ি ত্রিধা ধাম করে একটা বাড়ি বসিয়ে দেয় মুন্না শরীরে। মুন্না বাড়িকে সাথে সাথে দৌড় দিয়ে আমার পিছনে লুকায়। আকাশ প্লিজ তুই আমাকে বাঁচা, আমি ভুল করে ও মনটা করেছি, আর কোনোদিনও এমন কিছু করবো না আমি। এই যে প্লিজ আপনাকে মাফ করে দিন, সে বুঝতে পারেনি, না বুঝে এমনটা করেছে। এই ছেলে চুপ একদম। ওকে আজকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো। আর তুই সরে যাওয়ার সামনে থেকে, না হয় কিন্তু তোকেও মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। প্লিজ আপনি শান্ত হন। এই তোর শান্তর গুষ্টি মারি, রাখ তোর শান্ত তোর কাছে। ত্রিধা আজকে পুরোপুরি কেঁপে গিয়েছে। সে দৌড়ে গিয়ে মুন্নাকে আবার মারতে শুরু করে। আমি যে তাকে বাধা দিচ্ছি সেটাতে তো মানছে না। সে মুন্নাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। ত্রিধার এমন রাগ দেখে আমার বুঝতে বাকি নেই যে আজ খারাপ কিছু ঘটবে। না, মেয়েটাকে থামানো দরকার, কিন্তু কি করে থামাবো মেয়েটাকে? মাথায় যেন কোনো কিছু কাজ করছে না, মাথায় পুরো জটলা পেকে গেছে। তৎক্ষণাৎ আর কিছু না পেয়ে ত্রিধাকে পেছন থেকে গিয়ে ঝাপটে ধরলাম। দোহাত দিয়ে তাকে পেঁচিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছি। মেয়েটা সারা শরীরে আগুনের মতো হিট হয়ে আছে। এই ছেলে তুই আমাকে ছেড়ে দে, ওকে না কেলালে আজকে শান্তি আমার লাগবে না। না, আমি আপনাকে ছাড়বো না, প্লিজ আপনি আগে শান্ত হন। মেয়েটাকে নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরেছি, কিন্তু সে আমার থেকে ছাড়ার পর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমি তাকে ছাড়বো না। তবে সেও নাচরবান্দা, সেও তার কাজ চালিয়ে যাচ্ছে। শেষমেশ আর কিছু না পেয়ে ত্রিধার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এবার সে শান্ত হয়ে গেল। অন্যদিকে মুন্নাকে হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলেছি। সে আমার ইশারার মতো সেখান থেকে চলে যায়। এদিকে ত্রিধা পুরো পাগল হয়ে গেছে। তার মাথা থেকে মায়ের ভূত তো নেমেছে, কিন্তু আরেকটা ভূত চেপে ধরেছে তাকে। তাকে আমি অনেকক্ষণ যাবত ছাড়ার চেষ্টা করছি, কিন্তু সে আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তেই নিয়ে রেখেছে। তার থেকে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। সে আমার ঠোঁটের অবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। সে হুট করে আমার ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দিয়ে তারপরে ছেড়ে দেয়। তার ধারালো দাঁত আমার পুরো ঠোঁটটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সেই ক্ষত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়তে শুরু করেছে। আমি অবাক চোখে ত্রিধার দিকে তাকিয়ে আছি। এই ছেলে এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নাই। সবে মাত্র তোর ঠোঁটে স্পর্শ করেছি, এখনো তোর সারা শরীর বাকি আছে। ধীরে ধীরে তোর সারা শরীরের স্পর্শ করব আমি। তোর সারা শরীর আমার, শুধু তোর শরীর না, পুরো তুইটাই আমার। আচ্ছা শোন, এখন বাসায় চলে যা তুই। আমার একটা কাজ আছে, আমি সেটা সেরে বাসায় যাব। আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। মনে মনে খালি একটা কথাই বাড়ি খাচ্ছে, এই মেয়েটা কি কোনো ভ্যাম্পায়ার নাকি? না হয়তো এমনটা করে সে, না দেখি শেষ কোথায় হয়। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার শেষ করে বিছানায় গায়ে দিয়ে ফেসবুকিং করছি। হঠাৎই নিউজ ফিডে একটা পোস্ট সামনে এলো। অনেক কটা ছেলেকে নাকি একইভাবে মেরে গাছের সাথে লটকে রেখেছে রংবাজ নামক কোনো একটা গ্যাংয়ের ছেলে পেলে। এই নিউজ দেখে বুকের ভিতর ছ্যাদ করে উঠলো। এই রংবাজ গ্যাং আবার কোত্থেকে উৎপত্তি হলো? এদের কি খেদে কোনো কাজ নাই নাকি? ধুর, মরুক সব কয়টা। এ বিষয়ে আমি নাক না ঘামালেও চলবে। তারপর কিছুটা সময় ফেসবুকিং করে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠতে মুন্না ফোন দিল। আকাশ ধন্যবাদ রে আমাকে ওই মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য। তুই না থাকলে সেই মেয়ে আজ আমাকে মেরেই ফেলতো। আরে বাদ দে সব কথা, বন্ধুর বিপদে না আসলে কিসের কি? হ্যাঁ সেটাই। আচ্ছা শোন, কোথায় আছিস তুই? কোথায় থাকবো আবার? বাসাতে আছি। আচ্ছা আমি আসছি, তুই বাসায় থাক। আচ্ছা। তারপর ফোন কেটে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বসে বসে মুন্নার অপেক্ষা করছি। একটু পরই দরজা করা নাড়লো। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে দেখি ত্রিধা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধাকে দেখে বিশাল রকমের একটা শখ খেলাম। এই আপনি এখানে কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? না তা না, আসলে হঠাৎ করে আসলেন তো তাই। আমার যখন ইচ্ছা হবে আমি তখনই তোর কাছে আসবো। সো এবার ভেতরে ঢোক, আর টিভি থাকলে চালু কর। একটু পর টিভিতে একটা রোমান্টিক মুভি দিবে, দুজনে বসে বসে মুভি দেখবো। আর আমি পপকর্নও নিয়ে এসেছি, সেই মজা হবে আজকে। ত্রিধার কথা মতো ভাঙ্গাচোরা টিভিটা চালু করে দিলাম। তারপর দুজনে বসে বসে টিভি দেখছি। ত্রিধা আমায় জোরে ধরে বুকের উপর মাথা দিয়ে রেখেছে। ঠিক তখনই মুন্না ঘরের ভেতর প্রবেশ করে। ত্রিধা আসায় সেই দরজাটা খুলেছি, আর লাগাইনি। মুন্না আসার সময় হাতে করে নাস্তা নিয়ে এসেছিল, তাই ত্রিধাকে দেখে নাস্তাগুলো সেভাবে ঘরের মধ্যে ফেলে রেখে এক দৌড়ে পালিয়ে যায়। এই পিয়াতো, ওই ছেলে তোর বাসায় কেন এসেছে? সে আমার বন্ধু হয় তাই এসেছে। তো এভাবে দৌড়ে পালালো কেন? আপনাকে দেখে। ওকে যা, গিয়ে ধরে নিয়ে আয়। ওকে ধরে এনে আমার সামনে হাজির কর। ত্রিধার কথা মতো বাসা থেকে বের হয়ে মুন্নাকে ফোন দিলাম। এই মুন্না, কই তুই? তোকে ত্রিধা বাসায় আসতে বলেছে, তাড়াতাড়ি বাসায়। আকাশ আমায় কি মেরে ফেলার প্ল্যান করেছিস নাকি তোরা? আরে কী সব বলছিস? হ্যাঁ, তোকে আমরা মেরে ফেলতে যাব কেন পাগল? ত্রিধা তোকে সামনে যেতে বলেছে। সো তুই বাসায়, আর কিছুই হবে না। আমি আছি তো,
তুই আমার উপর ভরসা রাখতে পারিস। আচ্ছা, আসছি। কিছুক্ষণ পর মুন্না বাসায় এলো, তাকে নিয়ে ত্রিধার সামনে গেলাম। এই যে শোন, তোর বেয়াদবির শাস্তি তোকে ভালো করে দিতে পারিনি, সো এখন তুই আমাদের জন্য কফি বানা কিচেনে গিয়ে। আমি আর আকাশ বসে বসে মুভি দেখব। আমি তো কফি বানাতে পারি না। পারিস কি পারিস না সেটা তোর ব্যাপার। তোকে বলেছি কফি বানাতে, সো কফি বানিয়ে আন, না হয়তো তোর রক্ত কফির মগে নিয়ে পান করব। ত্রিধার কথা শুনে মুন্না তাড়াতাড়ি কফি বানাতে চলে যায়। অন্যদিকে আমি গিয়ে ত্রিধার পাশে চুপ করে বসে রইলাম। কিরে, তোর সমস্যাটা কোথায়? খুবই কিসের সমস্যা? তুই এভাবে বসেছিস কেন? শুরুতে কি এভাবে বসেছিলি? না। তাহলে আগের মতো আমায় জড়িয়ে ধরে বস। ত্রিধার কথা মতো ওকে আবার জড়িয়ে ধরলাম। সে আমায় জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা রাখলো। ভিতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় মানুষটিকে বুকে জড়িয়ে নিয়ে রেখেছে, কিন্তু সত্যি তো এমনটা না। কারণ ত্রিধার চাওয়া পাওয়া কি সেটাই বুঝতে পারছি না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মুন্না কফি বানিয়ে নিয়ে এলো। ত্রিধা মুন্নার হাত থেকে কফি নিয়ে চমক দিতেই তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়। সে কফির মগ আর কফি সহ ফিক্কা মেলে ফেলে দেয়। তোদের দিয়ে আসলেই কোনো কাজ হবে না। তুই আসলেই একটা গাধা। তোর মতো গাধা দুনিয়ার জন্য একটা বোঝা। মুন্না মাথা নুয়ে রেখেছে, ভিতরে ভিতরে সে ভয় মরে যাচ্ছে। আচ্ছা শোন, তুই গাধা হোস আর যাই হোস না কেন, আকাশের দেখাশোনা আজ থেকে তুই করবি। ওর চলাফেরায় যেন কোনো ধরনের সমস্যা না হয়। তার সমস্ত প্রয়োজন তুই পূরণ করবি। তার জন্য যত টাকার প্রয়োজন হয় আমাকে জানাবি তুই। ত্রিধার কথা শুনে আমের মনে দুজনেই তাজ্জব হয়ে যায়। কি বলেছি মাথায় ঢুকেছে তোর? জি। হয়েছে, এবার আমি চললাম। আর আকাশ, তুই তাড়াতাড়ি কলেজে চলে আসবি, আমি অপেক্ষা করব কলেজে। আচ্ছা। তারপর ত্রিধা চলে গেল মুভি শেষ না করেই। ত্রিধা যাওয়ার পর অনেকটা সময় মুন্নার আমি আড্ডা দিলাম বলতে ত্রিধার বিষয় নিয়ে কথা বলেছি। তারপর রাতে মুন্নাও চলে যায়। পরের দিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি, প্রায় পৌঁছে গিয়েছি কলেজে। হঠাৎ দেখি কালকে সেই ছেলেগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে, যাদেরকে ত্রিধা মেরেছিল। সেই ছেলেগুলো প্লাস আরও কয়েক ছেলে পেলে আছে তাদের সাথে, সবার হাতে লাঠি ছোটা। তাদেরকে দেখে আমি রিক্সা থেকে নেমে গেলাম। মামুর বেটা, আজ তোকে পেয়েছি। তোর জন্য গতকাল ত্রিধার কাছে মার খেয়েছি আমরা, সো আজ তার প্রতিশোধ নিব। আজ তোকে জমের দুয়ারে পাঠাবো। দাঁড়া তুই, দেখি আজ তোকে কে বাঁচায় আমাদের হাত থেকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আশা মনে 20 থেকে 25 জন ছেলে পেলে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। এখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাব নাকি তাদেরকে প্রতিঘাত করব। ঠিক তখনই তাদের থেকে একটা ছেলে বলে ওঠে, এই মার শালাকে। আমি তখনই ডিসিশন নিতে পারিনি কি করব, কিন্তু তারা সকলে আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে ফুরে আসছে। আর আমি হাবলার মতো তখনও দাঁড়িয়ে আছি। কিন্তু হঠাৎ করে ছেলে পেলেগুলো আমার দিকে এগিয়ে না এসে উল্টো রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। কিরে, কি হয়েছে ওদের? কিছুই তো বুঝে আসছে না, কাকে দেখে তারা এমন দৌড়াচ্ছে। আমি কৌতূহল হয়ে পিছনে ফিরতে দেখি ত্রিধা প্রায় শতাধিক ছেলেপেলে নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে কলিজার পানি যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে গেছে আমার। অন্যদিকে যারা আমি মারতে এসেছিল তারা দড়ি ছেঁড়া গরুর মতো ছোটাছুটি করছে। কে কোন দিক দিয়ে পালাবে দিশকুল পাচ্ছে না। তখনই ত্রিধা চেঁচিয়ে উঠল, এই তোরা সবকটাকে ধরে এনে আমার সামনে হাজির কর। ত্রিধার কথা মতো তার ছেলেপেলেগুলো তাদের পিছনে ছুটে যায়, যারা পালাতে ধরেছে। আর ত্রিধা এসে আমার সামনে দাঁড়ায়। এই ছেলে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ভাগ্যিস আর একটু দেরি করলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আল্লাহ বড় বাঁচিয়েছে তোকে যে আমি সময় মতো চলে এসেছি। কিন্তু ওদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলেপেলে ওদেরকে ধরে আনতে গেছে। ওদের পিঠের চামড়া আমি আজকে তুলে ফেলবো। ত্রিধা আমার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধা ছেলেপেলার একটু পর ফিরে আসে। আপু, ওদের একটাকে ধরতে পেরেছি, বাকি সব কয়টা পালিয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, একটা যাকে ধরে এনেছিস আগে তার সাথে হিসাব নিকাশ করি। ওর সাথে এমন হিসাব নিকাশ করবো যে বাকি সব কয়টা ওর অবস্থা দেখে শুধরে যাবে। আমি চুপচাপ ত্রিধার সাথে দাঁড়িয়ে আছি। আর ত্রিধার আগে ফোঁসফোঁস করছে। তার উপরে যেন কোনো ভয়ঙ্কর পিশাচিনী ভর করেছে। সে তার দলের ছেলে একটা থেকে হকি নেয়, তারপর যাকে এনেছে তাকে গণধারে মারতে শুরু করে। মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলেছে তার। তারপর সে ছেলেটাকে ছেড়ে দিয়ে তার লোকদের বলে, এই তোরা ব্যাটাকে একদম চিরতরে পঙ্গু করে দে। আমি আমার খায়েশ মিটিয়ে নিয়েছি। আচ্ছা আপু, আমরা দেখছি ওকে। এই আকাশ, চল তুই আমার সাথে। ত্রিধা আমাকে তার সাথে করে নিয়ে আসলো। তারপর সেখান থেকে নিয়ে এসে সোজা কলেজে চলে গেল। শোন, সোজা ক্লাসে চলে যাবি। একদম কারোর সাথে কোনো রকমের মাখামাখি করবি না। আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবি, মনে থাকবে কথা? আচ্ছা। তারপর ক্লাসে চলে আসলাম।
কিন্তু মনের ভিতরে বিশাল রকমের খুশি লাগতেছে যে কেউ আমার জন্য নিজে সমস্ত বাজি রাখতে পারে, কেউ আমাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনতে পারে। ত্রিধা নামক মেয়েটাকে মনে ধরে গেছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে ভালোবাসে? নাহলে এমন করে কেন? ভিতরে ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আমার দিক থেকে আমি ডুলে পড়েছি, সেটা আমি শিওর। না, এই মেয়েকে আমার চাই। ওর মতো মেয়ে কারো লাইফে থাকলে মৃত্যু সেই ব্যক্তির কাছে আসতে ভয় পাবে। মনে মনে কিছু একটা ভেবে নিলাম। তারপর ক্লাসে মন দিলাম। স্যার লেকচার দিচ্ছে, কিন্তু আমার মন অন্যদিকে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। আজ মুন্না ক্লাসে আসেনি। আমি চুপচাপ ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বেরোতে দেখি ত্রিধা অনেকজন মেয়ের সাথে গেটের সামনে বসে আছে। সে আমাকে দেখতে পেয়ে ডাক দিল। এই আকাশ, এদিকে আয়। আমি সোজা চলে গেলাম তার কাছে। গিয়ে তার পাশে চুপচাপ বসে পড়লাম। সে আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। নে, এটা খা। অনেকটা সময় তো ক্লাস করে এসেছিস। আমি ভদ্র ছেলের মতো পানির বোতলটা হাতে নিয়ে গটগট করে সব খেয়ে ফেললাম। ত্রিধার সাথে মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে। এই ছেলে, তুই এতগুলো পানি খেলি কেন? নাস্তাগুলো খাবি কি করে এখন? আমি চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে লাভ নেই। পানি খেয়েছিস তো খেয়েছিস। নাস্তা শেষ করার আগে যদি উঠেছিস তাহলে সোজা খবর করে দেব। নে, হাঁ কর এবার। আমি তাজ্জব হয়ে গেলাম মেয়েটার কথায়। হা করে তাকিয়েছি মেয়েটার দিকে। সত্যি মেয়েটাকে আমি দেখছি ততই অবাক হচ্ছি। কিরে, কথা কানে যায়নি তোর? কি বলেছি আমি? আমি তাড়াতাড়ি হা করলাম। সে ব্যাগ থেকে নাস্তা বের করে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। এদিকে আমার ভিতরে ভালোবাসার ঝড় বয়ে চলেছে। ইস, মেয়েটা কিরকম খেয়াল করে আমার। সে নিজের হাতে সবটুকু খাবার আমাকে খাইয়েছে। আমাকে খাওয়া দাওয়া শেষ করে নিজের ওড়না দিয়ে মুখ মুছে দেয়। সেটা দেখে তার সাথে একজন মেয়ে বলে ওঠে, ত্রিধা, তুই কি পাগল হয়ে গেছিস? সে কখন থেকে দেখছে তুই এই ছোট লোকটার খাতির যত্ন করছিস। তোদের মাঝে কি কিছু চলছে নাকি? আমাকে বল তো। সাদিয়া, মুখ সামলে কথা বল। ওকে নিয়ে একটা বাজে কথাও না। আর তার সাথে আমার কিছু চলেছে কি চলছে না তা দিয়ে তোদের কাজ কি? বাপরে, তুই তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছিস ত্রিধা। এই ছেলে কি এমন জাদু করেছে তোকে যে এই ছেলের কারণে তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? সাদিয়া, আবারও বলছি, মুখ সামলে। আর তোর এখন যা এখান থেকে। ওর সাথে আমার কিছু কাজ আছে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু মনে রাখিস, এই ছেলে তোর মানিজ্যত ডুবাবে। সেটা শেষ সময় দেখা যাবে। এখন তোরা যা তো। আমি ত্রিধার ব্যবহার দেখে হা হয়ে তাকিয়েছি তার দিকে। যে মেয়ের এত পাওয়ার, সে মেয়ে আমার মতো একটা চেঁচড়া পেছনে ঘুরছে। শুধু তাই নয়, সে মেয়ে আমার জন্য তার ফ্রেন্ডেরও পিছু নিতে দুবার বাড়েনি। তার মানে কি মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে? না এটার পিছনে কোনো ধরনের চক্র চলছে কে জানে। না, এটা যাচাই বাছাই আমার করতেই হবে। এই ছেলে, কোথায় হারিয়ে গেলি তুই? না, কোথায় হারাবো? দেখি, আর একটু কাছে এসে বস। আমি একটু নেশা করব। মেয়েটার কথার আগে আমাদের কিছুই বুঝলাম না। তবে আমি তার সামনে গিয়ে বসেছি। সে হুট করে ঠোঁট জোরে স্পর্শ করে বসে। মেয়েটার এমন ধারে কাজ থেকে বুঝতে বাকি রইল না সে এটাকেই নেশা বলেছে। মেয়েটা চুমু খেয়েই চলেছে, কিন্তু আজ আমিও চুপ নেই। আমি আজ তার সাথে সায় দিচ্ছি। এতদিন সে আমার প্রেশার দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করেছে, কিন্তু আমি কোনোদিন দিইনি। কিন্তু আজ কেন জানি তার উল্টো করলাম। আজ তার মোহে পড়ে গেছি। পাগলের মতো চুমু খাচ্ছি দুজনকে, কিন্তু হুট করে সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই ছেলে, বাসায় চলে যা তুই। না, আমি যাব না। যাবি না মানে? আমি আপনাকে জড়িয়ে ধরবো। কি পাগল হয়ে গেছিস মনে হয়? না, আমার মতো মাথার সিট তোর নড়ে গেছে। সে যাই হবে হোক, আমি জড়িয়ে ধরবো। কথা যেটা বলেছিস সেটাই। সোজা এখন বাসায় চলে যাবি তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর চলে আসতে ধরলাম সেখান থেকে, কিন্তু মেয়েটা আমার পিছন থেকে ডাক দিল। এই আকাশ, শোন। দৌড়ে চলে গেলাম তার কাছে। নে, জড়িয়ে ধর একটু করে, তারপর সোজা বাসায় চলে যাবি। ত্রিধার কথা শুনে খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ত্রিধাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ জড়িয়ে ধরে সেখান থেকে চলে আসলাম। ত্রিধার কথা মতো সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে সেভাবেই শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত লাগছে আজকে। আর তাছাড়া খেয়ে তো এসেছি, সেভাবেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে মাগরিবের সময় উঠেছি। ঘুম থেকে উঠে হালকা পাতলা ফ্রেশ হয়ে নিলাম। তারপর পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না। ভেতরে খালি একটাই জিনিস সেট হয়ে আছে, সেটা হলো ত্রিধা। ওকে ঘিরে মনের সব বাসনা এখন আমার। না, যেমনটা ভেবেছি তেমনটাই করব। হালকা পাতলা প্ল্যান মোতাবেক কাজ করলাম। দেখি কপালে কি আছে। তারপর বই খাতা উঠিয়ে রেখে সেভাবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি মুন্না গেটের সামনে দাঁড়িয়েছে, কিন্তু ত্রিধাকে কোথাও দেখলাম না। হয়তো এখন আসেনি।
মুন্নাকে বললাম, মুন্না তোর সাথে তো ত্রিধা মোটামুটি ফ্রি হয়েছে, তুই এই কাগজটা ত্রিধাকে দিবি, সে আসলে। আমি ক্লাসে চলে গেলাম, কারণ আমার লজ্জা করছে কাগজটা দিতে, না হয় আমি দিতাম। কি আছে এতে আকাশ? আরে তেমন কিছু না, তুই খালি এটা ওর হাতে দিলেই হবে। দেখিস উল্টো পাল্টা কিছু হলে কিন্তু পরে আমাকে কেলাবে। আরে না, কিছুই হবে না, সে একটু পরে আসবে, তুই এটা দিয়ে সোজা ক্লাসে চলে আসবি। আমি ক্লাসে আছি, মুন্না হাতে কাগজটা দিয়ে ক্লাসে চলে আসলাম। অনেকটা সময় ধরে ক্লাসের ভিতরে অপেক্ষা করছি, কিন্তু মুন্না আসছে না। ঠিক তখনই অনেক কয়টা ছেলে ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা আমার কাছে এসে আমার কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। আমি কিছু বুঝে উঠতে পারছি না যে কি হচ্ছে। তারা আমাকে ক্লাসরুম থেকে বের করে কলেজ মাঠে নিয়ে গিয়ে ইচ্ছামতো মারতে শুরু করে। এই তোমরা আমাকে মারছো কেন? তোমরা কি জানো যে ত্রিধা যদি একবার এই খবর পায় তাহলে তোমাদের কি অবস্থা হবে? আমার কথা শুনে ছেলেপেলেগুলো হাসতে শুরু করে। হাসালি ভাই তুই? ত্রিধা আপুই তোকে মারতে পাঠিয়েছে, বলেছে তোকে মেরে তোর হাত পা ভেঙে ফেলতে। কি? ত্রিধা আমায় মারতে তোমাদের পাঠিয়েছে? হ্যাঁ, তিনি তোকে মারতে পাঠিয়েছে। আমি ছেলেপেলেগুলো কথা শুনে চমকে উঠি। ঠিক সেই সময় ত্রিধা সেখানে আসে। কি রে কুকুরের বাচ্চা, তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুই ধরে নিয়েছিস যে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আপনি তো আমাকে ভালোবাসেন, না হয়তো আমার কেয়ার করতেন না। আমার কথা শুনে ত্রিধা আরও খেপে যায়। সে পা থেকে জুতো খুলে আমার গালে ইচ্ছে মতো অনেক কয়টা বসিয়ে দেয়। স্যাসরার বাচ্চা, সেসব কোনো ভালোবাসা ছিল না। সেসব আমি একজনের সাথে বাজি ধরে করেছি। বাজি বলতে একটা গেম খেলছিলাম, সেখানে আমি ডেয়ার নেওয়ায় আমার ফ্রেন্ড আমাকে বলেছে তুই চোখ অফ কর, তারপর চোখ খোলার পরে ফার্স্ট যাকেই চোখের সামনে দেখতে পাবি তাকেই পটিয়ে দেখাতে হবে, তার থেকে প্রেমের প্রপোজাল নিতে হবে। সেদিন চোখ খোলার পরে তুই চোখের সামনে চলে আসিস, তাই তোর থেকে প্রপোজাল পাওয়ার জন্য এসব করতে হয়েছে আমাকে, না হয়তো তোর মতো 2 টাকা ছেলেকে কে ভালোবাসতে যাবে। আসলে ভুলটা আমারই ছিল যে আমি নিজের স্ট্যাটাস ভুলে গিয়ে তোর মতো স্যাসরার সাথে এতদিন চলেছি। না হয়তো তোর মতন ছোট লোক কোনোদিন এই আমাকে প্রপোজালটা দিতে পারতো না। যদিও গেম ফিনিশ করেছি, কিন্তু তোর থেকে প্রপোজাল পেয়ে ঘৃণা লাগছে অতিরিক্ত মাত্রায় নিজের কাছে। নিজেকে ভালো করে একবার আয়নায় দেখেছিস কখনো? নাচতে নাচতে এসেছিস আমাকে প্রপোজ করতে। কোথায় তুই আর কোথায় আমি? আমি হলাম শহরের নামকরা রংপাস গ্যাংয়ের লিডার, যার পেছনে হাজার হাজার ছেলে ঘোরে। তাছাড়া আমার বাবাও শহরের নামি দামি লোক, আর তুই সেই মেয়েকেই প্রপোজ করতে চলে এসেছিস জানোয়ার। এই মার তোরা ব্যাটাকে, মেরে একদম সারা শরীর ফাটিয়ে ফেলবি ওর। ত্রিধার কথা শুনে কলিজার পানি পুরো শুকিয়ে গেছে। নিজের কাছে নিজেকে এতটা অসহায় লাগছে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু সে কাজটা ভালোই করলো না। আর সে আমার গ্যাংয়ের পাওয়ার দেখাচ্ছে যে সে রংবাজ গ্যাংয়ের লিডার। অথচ আমি যদি একবার নিজের ফুল ফর্মে চলে আসি তাহলে সে নিজের কবর খুঁড়ে নিজেকেই দাফন করে দেবে। ছেলেপেলেগুলো আমাকে বেধড়ক মারতে শুরু করে, আর আমি অসহায়ের মতো মার খেয়ে চলেছি। মোনা পাশে দাঁড়িয়ে আছে, সে আমাকে বাঁচানোর জন্য জেগে আসবে সেই সাহসও সে করতে পারছে না। তারা আমায় মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলে, তাও তাদের খাইশ মেটেনি। আমি পাগলের মতো মাটির উপরে পড়ে গেলাম। এখনো যেন জ্ঞানটা হারিয়ে ফেলবো আমি। ঠিক তখনই একটা ছেলে আমার তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। লাথিকে মাকে বলে চিৎকার করে উঠলাম। এত ভয়ঙ্কর রকমের যন্ত্রণা ছিল যে টিকতে না পেরে বমি করে দিলাম। তারা আমার এই ভয়াবহ অবস্থা দেখে মুক্ত করে দিল আমাকে। এই থাক, আর মারিস না ছোট লোকটাকে, না হয়তো পরে সোজা উপরেই চলে যাবে, তারপর আরেক বিপদ বাঁধবে তখন। ত্রিধার কথা মতো ছেলেপেলেগুলো মারা বন্ধ করে দেয়। তারপর তারা চলে যায়। তারা চলে যেতে মুন্না দৌড়ে আসে আমার কাছে। এই আকাশ, ঠিক আছিস তো তুই? দেখি উঠে দাঁড়া। মুন্না আমার হাত ধরে আমাকে মাটি থেকে ওঠায়। মুন্না, আমার একটু পানি খাও প্লিজ, আমার ভিতরে অনেক অশান্তি লাগছে। তুই দাঁড়া, আমি 1 মিনিটের মধ্যে পানি আনছি। মুন্না দৌড়ে গিয়ে আমার জন্য পানি আনে, তারপর সেই পানিটা খাইয়ে দেয়। এই আকাশ, তোর অবস্থা তো বেশি একটা ভালো না, চল তোকে নিয়ে হাসপাতালে যাই। তার কোনো প্রয়োজন নেই, তুই ক্লাসে চলে যা, আর আমি বাসায় চলে যাচ্ছি। এই আকাশ, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, তোর শরীরের অবস্থা একবার দেখেছিস তুই? মুন্না, আমি তোকে বলেছি তুই ক্লাসে চলে যা। না, আমি ক্লাসে যাব না, আমি এখন তোকে নিয়ে সোজা হসপিটালে যাব। এই মুন্না, তোকে আমি বলেছি ক্লাসে যেতে, তুই তারপরে আমার মুখের উপর কথা বলছিস কোন সাহসে? মুন্না আমার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি, কিন্তু প্লিজ তুই সোজা গাড়ি নিয়ে বাসায় চলে যা। হ্যাঁ, আমি বাসায় চলে যাবো, তুই এখন ক্লাসে যা। আচ্ছা, চললাম। মুন্না ক্লাসে চলে গেল, আর আমি সেখান থেকে চলে আসলাম। মাথা যেন চরকির মতো ঘুরপাক খাচ্ছে। সচ্ছলভাবে হাঁটার শক্তিটুকু হারিয়ে ফেলেছি, কিন্তু তাও আমি নিজের জোরে কলেজ থেকে বেরিয়ে গেলাম। কারণ এত পরিমাণে লজ্জা লাগছে যা নিজের কাছে যা বলে বোঝাতে পারবো না। তারা যখন আমায় মেরেছে তখন পুরো কলেজ আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়েছিল। আজকের পর পুরো কলেজ আমাকে বাঁকা চোখে দেখবে। সবার চোখে কালার হয়ে গেলাম এই যাত্রায়। রাস্তা দিয়ে হাঁটছে, এইসব কথা ভাবছি।
কিন্তু হঠাৎ এই মাথাতে বিশাল রকমের চক্কর দিয়ে উঠলো। আমার সমস্ত দুনিয়াদারি ঘুরতে শুরু করলো। চোখে যেন আর কিছুই দেখতে পারছিলাম না। হুট করে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়লাম। ঠিক তখনই কোত্থেকে যেন অল্প বয়সী একটা মেয়ে দৌড়ে আসে আমার দিকে। এই যে, কি হয়েছে আপনার? আর আপনার সারা শরীরে এসব কিসের দাগ? আমার মাথা অনেক ঘুরছে, আর এসব চোট পেয়ে হয়েছে। দেখি চলুন আপনি আমার সাথে। পাশেই আমার বাসা। সেখানে কিছুটা সময় রেস্ট নিয়ে বাসায় চলে যাবেন না হয়। ইস, কতখানি লেগেছে আপনার। মেয়েটা আমার কথা শুনে ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ সে মেয়ে আর ত্রিধাও মেয়ে। এই মেয়ে আর ত্রিধার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কেউ মেরে মানুষের ভিতরটাকে জখম করে দিচ্ছে, আর কেউ সেই মানুষটাকে বাঁচানোর জন্য হতাশ করছে। মেয়েটা আমায় ধরে তার বাসায় নিয়ে গেল, তারপর আমার রুমের মধ্যে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। পরে সে ভিতরে চলে গেল। এদিকে আমার যন্ত্রণা আরো বেড়ে গেছে, আর টিকে থাকতে পারলাম না। সেভাবে জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে এসছে। জ্ঞান ফিরে আসতে দেখে আমি বিছানার উপর শুয়ে আছি, আর পাশে সেই মেয়েটা আরেকজন মহিলা বসে আছে। সম্ভবত মেয়েটার মা উনি। এখন কেমন লাগছে বাবা তোমার? জি ভালো। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। এই 3 দিনে কতটা টেনশন হচ্ছিল জানো? কি 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে? হ্যাঁ বাবা, আমার মেয়ে তোমায় বাসায় নিয়ে আসার পর তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো, আর আজ এই তোমার জ্ঞান ফিরেছে। মহিলাটার কথা শুনে চোখ কপাল উঠে গেল। আজ 3 দিনে আমি অচেতন। কি থেকে কি হচ্ছে এসব? আচ্ছা বাবা, তোমার এমন অবস্থা কি করে হলো? আসলে কি বলবো, লজ্জার কথা তবু বলছি। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে গেম খেলেছে। তার এই গেম সম্পর্কে আমার ধারণা ছিল না। যখন আমি তাকে নিজের ভালোবাসার ইজহার করি, তখন সে লোক দিয়ে আমি বেধড়ক পিটানি দেয়। মানুষের মনুষ্যত্ব বলতে কিছু আছে নাকি? আসলে দুনিয়াটা আজ খারাপ মানুষদের দখলে। এই যে আমার মেয়েটাকে দেখছো, তার বাবাকেও আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমায় পুরো দমে মেরে দিয়েছে। পরিশেষে না পেরে তাকে ছেড়ে চলে এসেছি, কিন্তু মানুষটা নাকি কিছুদিন আগে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে আমার বিন্দু পরিমাণ আফসোস হয়নি, কারণ সে তার পাপের ফল পেয়েছে। বাবা, তুমি চিন্তা করিও না। যে তোমার সাথে খারাপ আচরণ করেছে সেও সঠিক সময়ে তার শাস্তিটা পেয়ে যাবে। হয়তো বা পাবে। আচ্ছা বাবা, তোমার বাসা কোথায়? আর কে কে আছে তোমার বাসায়? আমার বাসায় শহরে, একাই থাকি শহরে। আর পরিবার বলতে কেউই নেই। আমি একাই পরিবারের সদস্য। তবে হ্যাঁ, একজন আমি ছোট থেকে লালন পালন করেছে, কিন্তু তিনি মারা গিয়েছে কিছুদিন আগে। আগে অন্য শহরে ছিলাম, কিন্তু তিনি মারা যাওয়ার পরে এই শহরে চলে আসি, আর এখানকার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইস রে, অনেক কষ্ট হয় চলতে তোমার, তাই না? না আন্টি, তেমন কিছু না। আচ্ছা, এবার আমার যাওয়া উচিত, কারণ এমনিতেই অনেক ঝামেলায় ফেলে দিয়েছি আপনাদেরকে। এই ছেলে, একদম নড়বে না বিছানা থেকে। কিসের কষ্ট? হ্যাঁ, তুমি আমার ছেলের মতন, সো কোথায় যাবে না এখন তুমি। যতদিন তুমি সুস্থ হবে না ততদিন তুমি এখানেই থাকবে। মা বয়সী মানুষটির কথা শুনে হা হয়ে তাকিয়েছি। দুনিয়ায় সত্যিই ভালো মানুষ আছে। আচ্ছা শোনো, আমি কিছু খাবার এনে দিচ্ছি, তুমি সেইগুলো খেয়ে নাও। আর আজ 3 দিন ধরে তুমি কিছু খাও না। তিনি আমার জন্য খাবার আনতে চলে গেলেন, আর তিনার মেয়েটা আমার পাশে বসে আছে। আচ্ছা, আপনি মনে হয় মানুষটাকে অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। সত্যি, মানুষটা অনেক বেশি কষ্ট পাবে এই ব্যবহারের জন্য। অবশ্যই সে বুঝবে একদিন। এভাবে কয়েকটা দিন কেটে গেল বাড়ির মানুষগুলোর সাথে। মানুষগুলো সত্যি অনেক ভালো। আমায় সুস্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আজ একটু সুস্থতা অনুভব করছি। সেসব কিছু ক্রেডিট এই দুটো মানুষের। এসবের মাঝে আমার ফোনটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। ঠিক তখনই আন্টির মেয়ে এসে আমায় ফোনটা দিল হাতের মধ্যে। আপনি এই ফোন কোথায় পেলেন? আপনাকে বাসায় এনেছিলাম যেদিন, সেদিন আপনার পকেট থেকে ফোনটা সোফায় পড়ে যায়। পরে আমি সেটা সামলে রাখি। ধন্যবাদ। মেয়েটার হাত থেকে ফোনটা নিলাম। ফোনটা অফ হয়ে গেছে। পাওয়ার বাটন ক্লিক করে ফোনটা ওপেন করলাম। ফোন অন করতে দেখি মুন্নার প্রায় শতাধিক কল। এটা দেখে মাথা আবার চক্কর দিয়ে উঠল। আচ্ছা, এই যে শোনেন, আমার একটু বের হতে হবে, কারণ আমার ফ্রেন্ড আমায় না পেয়ে হতাশ হয়ে আছে। আচ্ছা, আমি আম্মুকে বলছি। মেয়েটা গিয়ে তার আম্মুকে বলল। তার মা আমার কাছে আসে। এই ছেলে, কোথায় যাবে তুমি? আমার একটু কলেজে যেতে হবে, কারণ আমার ফ্রেন্ড অনেক চিন্তা করছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু কলেজ থেকে সোজা আবার এখানে ফিরে আসবে। আর তুমি যাওয়ার সময় সাথে করে তিন্নিকে নিয়ে যাবে, কারণ তোমার অবস্থা ভালো না। তিন্নি সে মেয়েটার নাম যে আমাকে বাসায় এনেছে। আচ্ছা, তারপর তিন্নিকে সাথে নিয়ে কলেজে চলে গেলাম।
আর মুন্নার নাম্বারে মেসেজ করে বললাম কলেজের মাঠে আসতে, যদিও সে এখন কলেজেই থাকবে, কারণ এখন কলেজ টাইম। কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম মুন্নার জন্য। একটিবার মুন্না ক্লাসরুম থেকে বের হয়ে আসলো। এ আকাশ, এতদিন কোথায় হাওয়া হয়ে গেছিলি তুই? তোর বাসায় গিয়ে খোঁজ করে এসেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। আর তাছাড়া নাম্বারে তো কতবার কল দিয়েছি, তা আল্লাহই জানে। আরে ছিলাম এক জায়গায়। আচ্ছা বাদ দে এখন এসব কথা, কি খবর বল। হ্যাঁ, আসি কোনো রকম। তোর কি অবস্থা? আর তোর পাশে কেউ নেই? আমি ভালো আছি, আর সে হবে একজন। ছাড় ওনার কথা, চল কোথাও কি বসে কথা বলি। তারপর মুন্নার আমার সহ কলেজের গণ্ডিতে একটা বড় গাছ আছে, সেটা নিচে গিয়ে বসলাম। তারপর সেখানে বসে অনেকটা সময় কথাবার্তা বললাম। আচ্ছা থাক মুন্না, তুই আজকের মতো চলে যাই, কাল থেকে আবার কলেজ রানিং করব। আচ্ছা ঠিক আছে। মুন্নাকে বিদায় দিয়ে আমি আর তিনি চলে আসতে ধরলাম। ঠিক তখনই দেখি গেটের সামনে ত্রিধা দাঁড়িয়ে অনেক কটা মেয়ের সাথে আছে। সে আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে দেখে না দেখার ভান করে নুইয়ে বের হয়ে গেলাম, কিন্তু সে পেছন দিকে এসে আমার শার্টের কলার টান দিল। কিরে ছোট লোক, তুই আবারও এই কলেজে? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? না মার খেয়েও তোর শিক্ষা হয়নি কোনটা? আর সাথে দেখি সুন্দরী মেয়ে নিয়েও ঘুরিস। কলার ছাড়েন, আমি বাসায় যাব, আর আমি কাকে নিয়ে করবো সেটা আমার বিষয়। কি? তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর সাহস তো দেখে অনেক বেড়ে গেছে। সাহসের কিছুই দেখেননি এখনো, সো ভালোই ভালোই নিজের কাজ করেন। ত্রিধা আমার কথা শুনে চরম লেভেলে রেগে যায়। সে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, কিন্তু তার আগে তিন্নি তার হাত ধরে ফেলে। এই মেয়ে, হ্যাডামগুলো অন্য কোথাও গিয়ে দেখা। ওনার গায়ে একটা ফুলের টোকা লাগলেও হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। এই মেয়ে, কে তুই? আর তুই কোন সাহসে আমায় বাধা দিস? এখন তো খালি বাধা দিয়েছি, পরের বার সোজা গালের চামড়া তুলে ফেলবো। শোন, সবার উপরে হুকুম মতো চলে না, মাথায় রাখবি। সো চললাম এবার। এই, আপনি চলেন। তিন্নি আমাকে নিয়ে সেখান থেকে চলে আসে। তিনের আচরণে ত্রিধা পুরো রেগে মেগে আগুন। সে পিছন দিকে চেঁচিয়ে বলে, তোরা আজ দুইটা বাসায় যাস কি করে তা আমিও দেখব। একবার তো ছোট লোক তোকে মেরেছি, এবার আবার মারও খাবি তুই। সাথে তোর সাহসী বডিগার্ডটাকেও দেখে নেব। ত্রিধার কথা শুনে তিন্নি যেতে যেতে পিছন ফিরে বলে, ঠিক আছে, দেখা দেখি তোর ক্ষমতা। আমিও তোর ক্ষমতা দেখতে চাই। এই যে তিন্নি চলেন, ওর মতো ফালতু মেয়ের কথা না ভাবে ভালো। তারপর তিন্নিকে নিয়ে হাঁটা দিলাম সেখান থেকে। রিক্সা করে বাড়ি ফিরছি, ঠিক তখনই দেখি রাস্তায় অনেকগুলো ছেলে পেলে দল বেঁধে আমাদের পথ আটকায়। কিরে আকাশের বাচ্চা, অনেক উঠতেছিস বলে তুই? কিরে, তোদেরকে ত্রিধা পাঠিয়েছে মনে হয়? কে পাঠিয়েছে সেসব তোর ভাবতে হবে না। আমাদের কাজ হচ্ছে তোকে কেলানো। সো এবার পাক্কা মার্ডার হবি তুই আমাদের হাতে। আচ্ছা ঠিক আছে, দেখি কত বড় বুকের পাটা তোদের, আমায় মেরে দেখা। তিনি আপনি রিক্সায় বসুন, ওদেরকে আমি দেখছি। আমার কথা শুনে ছেলেপেলেগুলো আরও খেপে যায়। বেশ কয়েকজন ছেলেপেলে তেড়ে ফুরে আসে আমাকে মারার জন্য। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। দিনের ছেলেপেলেগুলো আমার সামনে আসে, তখনই সব কয়টা লাশ হয়ে মাটির উপরে আছড়ে পড়ে। এই দৃশ্য দেখে সবাই থতমত খেয়ে যায়। বিশেষ করে যারা আমাকে মারতে আসে, তাদের কলিজার সমস্ত পানি যেন শুকিয়ে গেছে। তারা বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে তাদের সাথে। যেই সামনে এগোচ্ছে আমাকে মারার জন্য, সেই মরা লাশ হয়ে মাটিতে পড়ছে। কিরে, মারবি না তোরা আমায়? আয় মার দেখি এবার। এই ছেলে, কি চাল চেলেছিস তুই? তাড়াতাড়ি বল আমাদের, না হয় কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে শোন, আমার কোনো চাল চালার প্রয়োজন হয়নি। চাল চালার আগেই তোদের অনেকের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে। আর চাল চাললে তো এখন আমার সাথে দাঁড়িয়ে কথা বলার মতো পরিস্থিতিতে থাকতে পারতি না। মানে কি? কে তুই? আর আমাদের ছেলেপেলের এমন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে কেন? আমি কি সেটা শুনলে তোরা নিজেরাই আজরালকে ডেকে এনে বলবি তোদের যান কবজ করে নিয়ে যেতে? তুই কিন্তু অতিরিক্ত করে ফেলছিস। এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। আর তুই আমাদের কিছু সংখ্যক ছেলেকে মেরে নিজেকে মহান কিছু দাবি করিস না। মনে রাখিস, এখনো আমার পিছনে অনেক কয়জন ছেলে পেলে দাঁড়িয়ে আছে। আরে পাগলা, তুই আমাকে ছেলে পেলে পাওয়ার দেখাচ্ছিস না? চুপ করে আসি দেখে পেয়ে বসেছিস কোনটা? যেমনটা ভাবিস তুই, কিন্তু এটা পাকাপোক্তভাবে লিখে রাখ যে আজ আমার ছেলেপেলের হাতেই তোর মৃত্যু হবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই মারিস আমাকে, কিন্তু একবার ভালো করে নিজের পেছনে তাকিয়ে দেখতো। আমার কথা মতো ছেলেটা পিছনে ফিরে, কিন্তু সে পিছনে তাকাতেই তার নজর সেদিকে আটকে যায়। কারণ সে দেখতে পায় তার ছেলেপেলের পিছনে বিশাল একটা রাক্ষসের দল দাঁড়িয়ে আছে, সব কয়টার হাতে মেশিন। যে মেশিন তারা বাপের জন্মেও দেখেনি। কিরে, কিছু দেখতে পেলি? আমার কথা শুনে ছেলেটা জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করে। ভাই, কে তুই? আর দানবের মতো ছেলেপেলেগুলা কে? আগেই তো বললাম যে আমি কি সেটা জানলে নিজে ইনভাইট দিবে আজরাইলকে।
আর দানবের মতো ছেলেপেলেগুলো কথা বলছিস তো, ওরা তোদের রক্ত চুষতে এসছে। এবার দেখে পালিয়ে যাস কোথায় তোরা সব কয়টা। আমার কথা শুনে ছেলেপেলেগুলোর কাঁপুনি ছুটে যায়। সবাই যেন নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছে। ত্রিধা, তুই পাওয়ার ভুল মানুষের কাছে এসে দেখিয়েছিস। তোর আগে মানুষ যাচাই করে নেওয়া উচিত ছিল, কিন্তু তুই তা করিসনি। পোশাক দেখে মানুষ বিবেচনা করেছিস তুই, সেটার ফল এবার তোকে ভোগ করতে হবে। কিন্তু তোকে আমি আরো কিছুটা দিন সময় দেবো ওঠার জন্য, কারণ এখনো তো প্রতারণা ঘোর কেটে উঠতে পারিনি। সেটা কেটে উঠি, তারপর তোর সাথে আমার খেলা হবে। আর এই তোরা এদের সব কয়টাকে উপরে পাঠিয়ে দে, আমার কাছে আমি চললাম। এই তিনি চলেন। আমি তিনি হাঁটা দিলাম। তিনি আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়েছে। অন্যদিকে আমার ছেলে পেলে তাদেরই খেল শুরু করে দিয়েছে। কিন্তু হুট করে সেই ছেলেটা এতটা সময় আমার সাথে যে কথা বলেছে, সে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাকে মাফ করে দিন। সত্যি আমি জানি না যে আপনি কে আর কি আপনার পরিচয়। তবে এটা বলতে পারি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনাকে মারতে এসে। প্লিজ ভাই, আপনার পা ধরে কুরুজোর ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিন। কেন এখন কেন? তোরা না আমায় মারতে চেয়েছিলি, কিন্তু এখন কেন পা ধরে মাপ চাইছিস? ভাই আমরা আপনাকে চিনতে পারিনি। আমি শিওর যে আপনি অনেক বড় মাপের কেউ হবেন, না হয়তো আপনার জন্য এত মানুষ কখনোই আসতো না। আর তাছাড়া যারা এসেছে তাদেরকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না, তাদেরকে দেখেই মনে হচ্ছে যেন তারা কোনো বংশের হিংস্র হায়েনা। তারা রক্তের নেশায় বন ছেড়ে লোকালয়ে উঠে এসেছে। ভাই প্লিজ আপনার পা দুটো ধরে মাফ চাইছি। আজকের পর কোনো দিন আর এই দুঃসাহস করব না। আচ্ছা ঠিক আছে, যা মাফ করে দিলাম, কিন্তু কি কিন্তু ভাই? এক শর্তে মাফ করবো। ভাই আপনি একবার মুখ ফুটে বলেন খালি, আমরা আপনার সব শর্তে রাজি। তুই এখন ত্রিদাকে ফোন দিয়ে বলবি যে আকাশকে শেষ করে দেওয়া আমাদের সাহসে কোলায়নি। সো আপনার বিষয় আপনি দেখেন, আমরা নেই উৎসবের মাঝে। তারপর ফোন কেটে দিবি। ভাই এক্ষুনি আমি ফোন লাগাচ্ছি। ছেলেটা ফোন লাগিয়ে ত্রিদাকে সেম কথা বলে যে আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম। ভাই এবার তো আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তোদের ক্ষমা করে দিয়েছি। এই তোমরা আর কেউ ওদেরকে মেরো না, ওদের হিসাব নিকাশ সেখানেই শেষ। আর শোন, তোদেরকে যেন এইসবের মাঝে আর কোনোদিন না দেখি। আর যারা এখন আমার মাঠটা এসে নিজেকে শেষ করেছে, তাদের লাশ জানাজা দিয়ে মাটির নিচে দাফন করে দিবি। ভাই আপনার হুকুম যেমন করেছেন আমরা তেমনই পালন করব। আমার কথা মতো ছেলেপেলেগুলো তাদের সহপাঠীদের নিয়ে চলে যায়, আর আমার ছেলেপেলেরাও চলে যায়। এদিকে আমি রওনা হয়ে তিন্নি কিনে বাসার উদ্দেশ্যে। যেতে যেতে তিন্নি আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার কিছু জানার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা আপনি কে বলেন তো? আর এত ছেলে পেলে আপনার পক্ষ হয়ে আসলো, তার মানেটা তো বুঝলাম না। সত্যিটা বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যিটা বলবেন। আমি ঘুমিয়ে যাওয়া কোনো ভয়ঙ্কর চিতাবাঘ, যার পিছনে হাজারো ছেলেপেলে কাজ করতো, কিন্তু এখন এইসব কিছুতে নেই। এখন একদম সাধারণ জীবনযাপন করছি, আর ছেলেপেলেগুলো আমার খবর পেয়ে এসছে। ঘুমিয়ে যাওয়া ভয়ঙ্কর চিতাবাঘ বলতে কি বুঝালেন? ঠিক বুঝলাম না। আর হাজার হাজার ছেলে পেলে কেন আপনার জন্য কাজ করতো? সেসব না হয় পরে একসময় জানতে পারবেন। এখন চলেন বাসায় যাই। আচ্ছা ঠিক আছে চলেন। তিনি কিনে বাসায় চলে আসলাম। তিন্নির মা তিন্নি কেমন যেন আপন হয়ে গেছে আমার কাছে। এই দুজন মানুষকে যখন ছেড়ে যাব, তখন হয়তো মনের ভিতরে বিশাল পাহাড় যেমন কষ্ট নিয়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় যেতে দেখি আন্টি খাবার দাবার রেডি করে রাখছে। মানুষটা একদম আমার লালন পালন করা মায়ের মতন। ওনাকে দেখে কেমন যেন মায়ের ফিল আসে। শুধু তাই নয়, অনেক কষ্ট হয় তাদের এই অবস্থা দেখে। স্বামী নেই, কতটা কষ্ট করে জীবনযাপন করছে তেনারা। মনে মনে ঠিক করে নিলাম যে এখান থেকে যাওয়ার আগে ওনাদের কিছু একটু করে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আন্টি, আপনি তিনিও আমাদের সাথে খেতে বসেন। না বাবা, অনেক কাজ আছে, সেই সব শেষ না করে খাওয়া দাওয়া করা হবে না। আরে বাদ দিন না কাজ, আগে আমার সাথে খেয়ে নিন দুটো করে, তারপর না হয় কাজ করবেন। দরকারে আমি আপনাদের সাহায্য করব। বাবা তুমি সত্যিই লক্ষ্মী একটা ছেলে। তোমায় কে গর্ভ ধরেছে আর জানি না, তবে বড়াই করে বলতে পারে সে সার্থক মা। হয়েছে, এবার তো খেতে বসুন। হ্যাঁ বাবা বসছি। এই তিন্নি খেতে আয়, আজ তিনজন মিলে একসাথে খাবো। সবাই মিলে একসাথে খেতে বসলাম। এভাবে দেখতে দেখতে ওনাদের সাথে দিনটা কাটিয়ে দিলাম। পরদিন সকালে কলেজে চলে গেলাম। কলেজে যেতে দেখি ত্রিধা গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে হয়তো আমার জন্য অপেক্ষা করছিল এতটা সময়। আমি কলেজে গেট দিয়ে প্রবেশ করতে সে আমার কলার ধরে টেনে কলেজের এক সাইডে নিয়ে যায়। জায়গাটা অনেক নীরব। কলেজে কারো তেমন যাওয়া নেই এই পথে। সে আমায় নিয়ে হুট করেই আমাকে ধাক্কাতে মাটির উপরে ফেলে দেয়।
কিরে, তুই আমার ছেলেপেলেকে শাসিয়েছিস কোন সাহসে? নেতা হয়ে গিয়েছিস তুই? হ্যাঁ, তুই আমায় চিনিস বিয়াদবের বাচ্চা? আমার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতাও তো তোর নেই, ছোট লোক কোথাকার। আমার বাবা শহরের নামি দামি লোক, আর তুই এসে আমার সাথে টক্কর নিস? আমি ত্রিধার কথা শুনে মুসকে মুসকে হাসছিলাম, কিন্তু ত্রিধার রাগ উঠে যায় আমার আচরণে। সে আমার বুকে পাড়া দিয়ে আমার কপালে পিস্তল ঠেকিয়ে ধরে। অন্যদিকে আমি মাটিতে অসহায়ের মতো পড়ে আছি। আমার জন্য প্রাণভোমরা মুখ দিয়ে বের হয়ে যাবে এমন অবস্থা। ত্রিধা শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার বুকে পাড়া দিয়ে রেখেছে। ত্রিধা, তুমি কি আমায় মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলতে তো চেয়েছিলাম, কিন্তু এখন কেন যেন মারতে ইচ্ছে করছে না তোকে। তবে কারণটা হয়তো তুই ভালো করেই জানিস, যে তোর ঠোঁট চোরা দেখলে আমি আর নিজেকে সামলে রাখতে পারি না। তো এখন কি করবে তুমি? মারলে একদম চিরতরে মেরে ফেলো তুমি আমায়। প্লিজ আমায় বাঁচিয়ে যন্ত্রণাগুলো আরো লাঘব করে দিও না। এই ছেলে, আমি কি করব সেটা তুই আমার উপরে ছেড়ে দে। তবে এখন তোর উপরে অত্যাচার করব আমি, আর তুই আমাকে তুই করে বলছিস কোন সাহসে? আর তুই আমাকে তুমি করে বলছিস কোন সাহসে? আমি ত্রিধার কথা শুনে চুপ হয়ে যাই, আর ত্রিধা পিস্তল কোমরে গুঁজে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে আমার ঠোঁট জোরে নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে যেন ত্রিধা হায়নার রূপ ধারণ করে নিয়েছে। সে আমার ঠোঁট কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, আমার গলায় বুকে তার ভয়ঙ্কর দাঁতগুলো বসিয়ে দেয়। ত্রিধা আমার যে অঙ্গে স্পর্শ করেছে সে অঙ্গ থেকেই চিচির করে রক্ত বেরোচ্ছে। এদিকে আমি ত্রিধার এই ভয়ঙ্কর আচরণ সহ্য করতে না পেরে যন্ত্রণা ছটফট করে জ্ঞান হারিয়ে ফেলি। ত্রিধা আমার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দেয়। তারপর ব্যাগ থেকে পানির বোতল বের করে আমার উপর ছিটিয়ে দেয়। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। সে আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আজ তোর ধৈর্যের বাহিরে গিয়ে তোর উপরে অত্যাচার করব। কিন্তু আমি এবার আর চুপ করে থাকি না। আমি শরীরে সমস্ত শক্তি দিয়ে ত্রিধাকে ধাক্কা মারি। তারপর মাটি থেকে উঠে দাঁড়িয়ে যাই। আর ত্রিধা ধাক্কার তাল সামলাতে না পেরে মাটির উপরে গিয়ে আশ্রে পড়ে। এই শরীর খেকর বংশধর, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, বলে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। অনেক অত্যাচার করেছিস, তাই এটা তোর প্রাপ্য। আর তোকে শুরুতেই বলেছি আমায় মেরে ফেল, কিন্তু তুই আমার মারিসনি, বরং আমার কষ্ট করে আরো বাড়িয়ে দিয়েছিস। আর সেই কষ্ট এখন তোর জন্য কাল হয়ে যাবে। আজ তুই দেখবি আমার আসল রূপ। বলে শরীর থেকে শার্টটা খুলে ফেলে দিয়ে মাটির উপরে ফেলে দিলাম। তারপর ত্রিধার উপরে ঝাঁপিয়ে পড়লাম অট্ট একটা হাসি দিয়ে। এই ছেলে, কি করতে চাইছিস তুই আমার সাথে? তোর মনের আয়েস পূরণ করছি, টেনশন নিস না একদম। আমি সযত্নেই তো শরীরে ধাক লাগিয়ে দেবো। ত্রিধা আমার কথায় ভয় পেয়ে যায়, তার ভিতরটা দুকপুক করে কাঁপছে। এই প্লিজ, তুই আমার সাথে এমন কিছু করিস না। তুই এমন করলে আমি আর জীবনে কাউকে মুখ দেখাতেই পারবো না। কেন এখন কেন? তুই না রংবাজি লিডার? কোথায় এখন সেই তোর ধারালো হুমকি? কোথায় এখন তোর ক্ষমতা? প্লিজ আমার সাথে কিছু করিস না। আমি ক্ষমা চাইছি তোর কাছে আমার ভুলের জন্য। এই বেয়াদব মেয়ে, একদম মাপ চাইতে আসবি না এখন, কারণ তোর মাপ চাওয়ার সময় শেষ। তোর মাপ তোর কাছে রাখ, এখন আমার সময় চলছে। বলে ত্রিধার বুক থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেললাম। মেয়েটা ভয়ে গিগির করে কাঁপছে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি তার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। এগোতে এগোতে তার একদম কাছে চলে গেছি। তার ধার ধবধবে সাদা বুকটা দেখা যাচ্ছে। বুক বলে ভুল হবে, তার গলা নিচের কিছুটা খালি অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমার ভিতরে চলছে অন্য কিছু। ঠিক তখনই ত্রিধার শরীরে থুতু ফেলে উঠে গেলাম। মেয়েটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ত্রিধা হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি ঘটছে তার সাথে সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। কি বুঝে উঠতে পারছিস না মনে হয়? শোন, তোর এই সাদা ধবধবে শরীরের প্রতি আমার কোনো লোভ নেই, কারণ তোর শরীরটা সাদা হলো কি হবে? তোর ভিতরের দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পরিমাণে নোংরামি দিয়ে ভরা। আর আমি সেসব জেনেও তুই শরীরে স্পর্শ করবো, সেটা কোনোদিনও হতে পারে না। আমার উদ্দেশ্য ছিল তোকে একটু শিক্ষা দেওয়া, তাই তো সাদা চামড়ায় থুথু মেরেছি। আজকের জন্য এতটুকুই। পরের বার যদি কিছু চিন্তা করিস তাহলে তোর অবস্থা জঘন্য করব। আকাশ, তুই কিন্তু কাজটা ভালো করলি না। এই কাজের জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। শাস্তিটা এমনও হতে পারে যে তোর প্রাণ চলে যেতে পারে। তোর এখনো তেজ কমেনি। আসলে তুই একটা জিনিস বটে, এত কিছু পরে বুক ফুলে কথা বলছিস। আসলে তুই মানুষ না। আর শোন, যা করার করিস, আমার খেলা তুইও সময় মতো দেখতে পারবি। চললাম এবার। তারপর সেখান থেকে ক্লাসের জন্য চলে গেলাম। আমি তো ক্লাসে চলেই গেছি, কিন্তু ত্রিধা এখনো সেই জায়গায় বসে রয়েছে। তার সারা শরীর যেন রাগে ফেটে যাচ্ছে। কোথাকার কোন ছোট লোক এসে তার মতন মেয়ের শরীরে থুতু মেরেছে, এইটা জন্য সে কোনোভাবে মেনে নিতে পারছে না। কোথায় সে আর কোথায় ছোট লোকটা, এটাই ভাবছিল। আকাশ, তোকে মরতে হবে। আমার সাথে টক্কর নিয়ে তুই জীবনের সবচাইতে বড় ভুলটা করেছিস। তোর প্রাণ আমি নিয়ে নেব। তারপর ত্রিধার আগে গিজ গিজ করতে করতে সেখান থেকে চলে যায়। সে সোজা কলেজ থেকে বের হয়ে গিয়েছে। অন্যদিকে আমি একদম নর্মালিভাবে ক্লাস করতে শুরু করি। একটু আগে জানি কিছুই হয়নি।
আমি চুপচাপ স্যারের ক্লাস করছি। মুন্না আমাকে ছোট্ট করে জিজ্ঞাসা করে, কিরে তুই কলেজে আসার পর ত্রিধা তোকে কোনো ঝামেলা করেনি? সে আবার ঝামেলা না করে? হ্যাঁ, তার কাজই তো ঝামেলা করা। কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে এসেছি। যাক, তাহলে ভালোই হয়েছে। আচ্ছা, এবার ক্লাস কর। দুজনে চুপ হয়ে ক্লাসে মন দিলাম। 12টা ছুটি হয়ে গেল। মুন্নার আমি ক্লাসরুম থেকে একই সাথে বের হয়েছি। কিন্তু অবাক করে বিষয় হলো, আজকে ত্রিধাকে আর কলেজে দেখতে পেলাম না। অন্যদিন তো গেটের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে কলেজের কোনো জায়গা নেই। অবশ্য থাকবে বা কি করে? যে মেডিসিন দিয়েছে থাকে, তারপর তো থাকার কথা না। দূর থাকলে থাকুক, না থাকলে নাই। আমরা আমাদের মতো করে চলে যাই। এমন না, চল বাসায় চলে যাই। ওমা, এটা কি বলতে হবে নাকি? হ্যাঁ, কলেজ শেষ অবশ্যই বাসায় যাব। না তুই অন্য কিছু করার প্ল্যান করেছিলি? আরে না, তেমন কিছু না। চল বাসার দিকে রওনা হই। তারপর মুন্নার আমি একসাথে রওনা হলাম। মাঝপথে সে উল্টো রাস্তায় চলে গেল তার বাড়ির পথ ধরে, আর আমি আমার মতো বাসায় চলে এলাম। বাসায় বলতে তিন্নিদের বাসায় আর কি। বাসায় যেতেই তিন্নি বলল, সোজা আম্মুর রুমে চলে যা তুই। তিন্নির কথা শুনে অবাক হয়ে গেলাম। কিরে, মেয়েটা হঠাৎ তুই টুকারি করছে কেন? কিন্তু তাকে কিছু জিজ্ঞাসা না করে সোজা আন্টির কাছে চলে গেলাম। আন্টি, আপনি কি আমার খোঁজ করছিলেন? হ্যাঁ, আমার কাছে এসো, বসো। আন্টির কথা মতো তার কাছে গিয়ে বসলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি হা হয়ে তাকিয়েছি ওনার দিকে। হঠাৎই মামির কি হলো কে জানে। আন্টি, কি হয়েছে বলুন তো? তিন্নিরা মামার কথা শুনে আমাকে ছেড়ে দেয়। তারপর পিছন থেকে আমার মানি ব্যাগটা বের করে আমার হাতে দেয়। আন্টি, এটা তো আমার মানি ব্যাগ, যা আমি রুমে রেখে গিয়েছিলাম কলেজে যাওয়ার আগে। কিন্তু আপনি এটা আমায় দিচ্ছেন কেন? কারণ আমি রুম গোছাতে গিয়ে তোর মানিব্যাগটা সামনে পড়ে, তারপর সেটা হাতে নিতেই মানিব্যাগের ভেতর থেকে সাজিয়ে রাখা একটা ছবি চোখের সামনে দেখতে পাই। আন্টি, এটা তো আমার মায়ের ছবি। আমায় যে মা লালন পালন করেছিল, তিনি আমায় এই ছবিটা দিয়ে বলেছিল এটা নাকি আমার আসল মা। তুই কি কখনো তোর মার খোঁজ করিসনি? কি করে খোঁজ করব? কারণ ছবিটা তো অনেক আগের ছবি, আর সেই ছবি দিয়ে একটা মানুষকে কি করে খুঁজে বের করা সম্ভব নাকি? আর তাছাড়া এটা নাকি মায়ের বিয়ে করার পরপরই তোলা পিক। এতদিনে মানুষটা বেঁচে থাকলে তার চেহারা কতটা পরিবর্তন করেছে সেটা আল্লাহ ভালো জানে। এই ছবিতে একটা মানুষকে খুঁজে বের করা অসম্ভব, তাই আর খোঁজ করিনি। বেয়াদব ছেলে, ইচ্ছে করছে তোর কানটা টেনে ছিঁড়ে দিতে। কেন আন্টি, আমি আবার কি করেছি? কারণ তোর কাছে যে ছবিটা আছে সেই ছবিটার মানুষটা হলাম আমি, আর এই ছবিটা আমার বিয়ের পর তোর বাবা তুলে দিয়েছিল। আন্টির মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে যেন আমার মাটি সরে গিয়েছে এমন অবস্থা। আমি হা হয়ে তাকিয়েছি তেনার দিকে। আমার কলিজা ধুকপুক করে কাঁপছে। কি রে, মাকে জড়িয়ে ধরবি না? এবারে নিজেকে সামলে রাখতে পারলাম না। সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরে মা বলে চেঁচিয়ে উঠলাম, মা, তুমি এতদিন আমার খোঁজ করোনি? তোমার ছেলের কি কথা একবারও মনে পড়েনি? বাবা, মনে পড়লে কি করব বল? তোর বাবা তোর ছোট বোনকে দু চোখে দেখতে পারতো না। আমি তখন তোর বাবাকে ছেড়ে চলে আসি, তখন তোকে সাথে করে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা তোকে আনতে দেয়নি। তাই তোকে সেই অবস্থায় রেখে এসে তিন্নিকে নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে আমার। কিন্তু কেন মা, বাবা আমায় তোমার সাথে নিতে নেয়নি? কারণ তোর বাবা তোকে অনেক ভালোবাসতো, কিন্তু পরবর্তীতে তোকে অন্যের কাছে কেন সঁপে দিয়েছে জানি না। আর ওই মহিলার সাথে তোর বাবার কি কানেকশন ছিল সেটাও জানি না। মা, যিনি আমায় লালন পালন করেছেন তিনি আমায় বলেছিলেন আমার বাবা নাকি আমাকে সৎমার অত্যাচারের কারণে তিনার কাছে দিয়ে গেছেন, আর এটাও বলেছেন আমাকে যেন মানুষের মতো মানুষ বানায়। কিন্তু বাবা তোকে মানুষ বানাতে গিয়ে একদম এতিম করে দিল মানুষটা। মা, তোমাদের তো পেয়ে গেছি আমি, এখন তো আর এতিম নই। আমার মাকে আমি পেয়ে গেছি, আমার বোনকেও পেয়ে গেছি। খোদার কাছে লক্ষ কোটি শুকরিয়া তোর জন্য যে আমার সন্তান আমার কোলে ফিরে এসেছে। আর তুই কোথায় রে? এই তো মায়ের রুমে। তাহলে তুই এদিকে আয়। তিনি তাড়াতাড়ি তার মায়ের কাছে যায়। দেখি, তুই তো আমার বুকে আয়। তিনি দুজনকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে। তোরা দুজন আমার লক্ষ্মী সন্তান। মা, সত্যি আমি আজ অনেক বেশি খুশি তোমাদেরকে পেয়ে, বিশেষ করে তিন্নিকে পেয়ে। সে তার ভাইকে কি করে প্রোটেক্ট করতে হয় সেটা ভালো করেই জানে। আচ্ছা বাবা, হয়েছে, এবার থাম। আগে শোন আমি কি বলি। হ্যাঁ মা। এতদিন তুই কোথায় থাকতি জানি না, কিন্তু আগামীকাল গিয়ে সেখান থেকে সমস্ত আসবাবপত্র নিয়ে আসবি। আচ্ছা মা। এভাবে মা আর ছোট বোনের সাথে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা উঠে জিনিসপত্র আনতে পুরোনো বাসায় চলে গেলাম। আজ কলেজে যাব না, এর কারণটা তো জানেনই আপনারা। যে জিনিসপত্র নিয়ে মা বোনের সাথে একত্রে হয়ে যাব, তাই বাসায় সেই জিনিসপত্র গাড়িতে উঠে রওনা হলাম। ঠিক তখনই মুন্না ফোন দিল। আকাশ, তুই কোথায়? আমি একটু কাজে ভিজে আছি। কিন্তু কেন বলতো? তুই যেখানে আসিস তাড়াতাড়ি কলেজে আয়, এদিকে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে?
এখন বলার পরিস্থিতিতে নেই, প্লিজ তুই তাড়াতাড়ি কলেজে আয়। আচ্ছা আসছি। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িওয়ালা মামাকে বাসায় গিয়ে জিনিসপত্র নামিয়ে দিয়ে আসতে বললাম। এদিকে আমি কলেজে আসতে কেমন যেন ছমছমে একটা আভাস পেলাম। কলেজের আরও নিকটে যেতে দেখতে পেলাম কলেজের ভিতরে অনেক কয়টা পুলিশের গাড়ি। সবাই কলেজে মাঠে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার সাথে বিশাল একটা ছেলেপেলে দলও দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সকলে দৌড়ে এসে আমাকে জাপটে পেঁচিয়ে ধরলো। তারপর টেনে ছেলে সকলের সামনে নিয়ে গেল। আমাকে দেখে একজন বয়স্ক লোক বলে উঠলো, ত্রিধা, এই ছেলেটাই তোর সাথে অসভ্যতা করেছে? হ্যাঁ বাবা। এই তোরা মার সকলেই মিলে বেটাকে। লোকটার কথা শুনে বুঝতে পারলাম যে লোকটা ত্রিধার বাবা। তার কথা মতো সবাই আমাকে মারার জন্য এগিয়ে আসলো। এসে ওরা ধরা মার শুরু করলো। মারতে মারতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মাটিতে ফেলে মারতে শুরু করে সবাই আমাকে। একটু পর ত্রিধা এগিয়ে এসে আমার দিকে। কিরে ছোট লোকের বাচ্চা, গতকাল তো অনেক সাহস দেখিয়েছিলি, কিন্তু ভেজা বিড়ালের মতো মার খাচ্ছিস কেন? এখন তোর সেই সাহস কোথায়? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, কত মানুষ এসেছে আমার পক্ষ হয়ে। বিশেষ করে পুলিশগুলোও আমার সাপোর্টে এসেছে। এবার পালিয়ে যাবি কোথায়? মার খেয়ে শরীরের কন্ডিশন খারাপ, কিন্তু মেয়েটার কথা শুনে বেহায়ার মতো হেসে দিলাম। হ্যাঁ রে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি এটা জানিস যে আমি ক্ষমতা দেখানো শুরু করলে এখানে পুলিশের কেউই থাকবে না, সবাই উল্টো দিশা ধরে পালাবে? শোন, একটাই কথা বলি, খেলোয়াড়দের মন মর্জি সবসময় হয় না, কিন্তু যখন তাদের মর্জি হয় তখন তারা একাই পুরো মাঠ খেলে দিয়ে আসে। আর সেখানে তোরা আমায় জোর করে মাঠে খেলা দিয়ে নামিয়ে দিয়েছিস। তাহলে ধরে নে, আজ সব কারের কপালে দুঃখ টেনে নিয়েছিস তোরা। 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, তার সাথে সাথে এখানে কেমন ঘটে যাবে। আমি গণনা করতে শুরু করলাম। 1 থেকে 3 গুনতে পুরো কলেজের হুলিয়ে বদলে গেল। যাকে যাকে ছেলেপেলে আসতে শুরু করলো। এত ছেলেপেলে দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কিরে, এত ছেলেপেলে কার পক্ষ হয়ে এসেছে? আমার পক্ষে যারা আসার তারা তো এসে গেছে। তাহলে ধরে নে সেগুলো আমারই ছেলেপেলে। এই ছোট লোক, তোর পক্ষ নিয়ে এত ছেলেপেলে আসবে কেন? আর তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আরে পাগলি, তোকে ভয় দেখাতে আমার এত মেহনত করার দরকার পড়বে না। তুই আমার আসল পরিচয় পেলে এমনিতেই হুমড়ি খেয়ে পড়বি। আর বাকি রইল ছেলেপেলেদের কথা, তারা তো তোদের কেয়ামত ঘটাতে এসছে। মানে কি এসবের? মানে একটু পরে বুঝবি। এই বলে 1 লাফ দিয়ে উঠে গেলাম। ঠিক তখনই ত্রিধার বাবা চেঁচিয়ে বলে উঠলো, এই ছেলে, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তুই কি জানিস আমি কে? আরে রাখেন আপনার কি আপনার কাছে, আপনার মতো বহু এসেছে আর গিয়েছে, কিন্তু কেউ টিকতে পারেনি। আর তাছাড়া আপনার মেয়েও তো নাকি রংবাজ গ্যাংয়ের নাম করে নেতা, তাকে গোনার সময় নেই। সেখানে আপনি কে? যাকে দেখে আমার কি আসে যায়? এই বিয়াদব ছেলে, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছিস। বেহদবির এখনো কিছু দেখেননি, এবার দেখবেন। এই তোরা তোদের কাজ শুরু করে দে। আমি পক্ষ হয়ে ত্রিধার চেয়ে 3 গুণ বেশি ছেলে পেলে এসেছে। তারা তাদের সিগন্যাল পাওয়ার সাথে সাথেই হকি, রিকস্টিক, চাইনিজ কোরাল, আবার কেউ মেশিন হাতে নিয়ে খেলার মাঠে নেমে পড়ে। তখনই পুলিশ আমার ছেলেপেলেদের বাধা দেয়। আর পুলিশের যে সিনিয়র কর্মকর্তা আছে সে আমার কাছে এসে আমার কলার ধরে ফেলে। এই ছেলে, কে রে তুই? আর তুই ছেলেপেলের ভয় কাকে দেখাচ্ছিস? তুই কি জানিস আমি কে? বা তোর সামনে যে মুরব্বি দাঁড়িয়ে আছেন তিনি কে? পুলিশ অফিসারের কাণ্ড দেখে মেজাজ পুরো চটে গেল। এই অফিসার, কলার থেকে হাত নামা। কি তুই আমার সাথেও বেয়াদবি করছিস? আজ তোর শেষ দিন। এবার মেজাজ আরও চটে গেল। ঠিক সেভাবে দাঁড়িয়ে থেকে পা পিছনে দিয়ে পুলিশ অফিসারের তলপেট বরাবর সজোরে একটা লাথি মেরে দিলাম। লাথিকে পুলিশ অফিসার কয়েক হাত দূরে গিয়ে মাটির উপর ছিটকে পড়ল। দেখি এবার কার ক্ষমতা আছে সামনে এসে দাঁড়া। ত্রিধা ছেলে পেলে ভয়ে চুপচাপ দাঁড়িয়েছে, কারণ আমার হয়ে যেই ছেলেগুলো এসেছে তাদের সব কয়টার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। এদিকে পুলিশ অফিসার এখনো তেজ দেখিয়ে যাচ্ছে। এই থানার ওসি আমি। আপনারা তাকায় তাকায় কি দেখছেন? হ্যাঁ, বেটাটাকে ধরে নিয়ে গাড়িতে উঠান। অফিসারের কথা মতো পুলিশগুলো এগিয়ে আসে আমাকে গ্রেফতার করার জন্য, কিন্তু আমার ছেলে পেলে এবার পুলিশগুলোকে মারতে শুরু করে। এক ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু হয়ে গিয়েছে এমন অবস্থা কলেজ মাঠে। ত্রিধা, তার বাবা এবং কলেজের সকল ছাত্রছাত্রী আমার দিকে হা হয়ে তাকিয়েছে। আমার ছেলে পেলেগুলো পুলিশকে মারতে মারতে কয়টার অবস্থায় খারাপ করে ফেলেছে। ঠিক তখনই হুড় হুড় করে কলেজের গেট দিয়ে অনেক কয়টা গাড়ি প্রবেশ করে। আর্মির মেজর এবং অনেক বড় বড় কর্মকর্তা এসেছে কলেজে। আর্মির মেজর গাড়ি থেকে নেমে বলে ওঠে, এই এখানে কি হচ্ছে? কিসের এত হট্টগোল এখানে? আর্মির মেজরের কথা শুনে ত্রিধার বাবা বলে ওঠে, স্যার, এই ছেলেটা আমার মেয়ের সাথে অসভ্যতম করেছে। শুধু তাই নয়, সে আমাকে ক্ষমতার হ্যাডাম দেখাচ্ছে। এই যে মিস্টার রাকিব সাহেব,
আপনার মনে হয় মাথা ঠিক নেই। আপনি কি জানেন যে আপনি কাকে নিয়ে কি বলছেন? আমি যদিও আপনার সাপোর্টে এসেছি, কিন্তু এই ছেলেকে আমি অনেক ভালো করে চিনি। আপনি এই ছেলেকে মারার জন্য এত দলবল নিয়ে এসেছেন, কিন্তু আপনি কি জানেন এই ছেলে গলা ফাটিয়ে এক ডাক দিলে ছেলে পেলে ভেঙে চুরে আসবে? মানে কি মেজর সাহেব? মানে হলো, আপনাদের সামনে নর্মাল বেশভূষা নিয়ে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে, সে কোনো সাধারণ ছেলে নয়। সে হলো বাংলাদেশের সবচাইতে মারাত্মক টিম রংবাজ, যাকে সবাই এক নামে চেনে। এই ছেলে সেই রংবাজ গ্রুপের হেড। আপনার মেয়েও এই ছেলের তৈরি করা রংবাজ গ্যাংয়ের পাওয়ার নিয়ে আকাশে ওড়ে। তার এই রংবাজ গ্যাং প্রশাসনের জন্য কাজ করে। যেখানে আমরা আইন লঙ্ঘন করে মানুষকে ন্যায় দিতে পারি না, সেখানে এই রংবাজ গ্যাং আমাদের হয়ে কাজ করে দেয়। শুধু তাই নয়, এই রংবাজ গ্যাং আন্ডারওয়ার্ল্ডে অনেক ফেমাস। রংবাজ গ্যাং এবং এই ছেলে আন্ডারওয়ার্ল্ডে নিজের এতটা পরিচয় বানিয়ে ফেলেছে যে অনেক বড় বড় কর্মকর্তা এই ছেলের কোথায় ওঠবোস করে। আর আপনি সেখানে এই ছেলেকে মারতে দলবল নিয়ে এসেছেন। আপনি কি জানেন এই ছেলে যদি একবার নিজের মনে সিদ্ধান্ত করে ফেলে যে আপনাদের সব কয়টাকে এখানেই মেরে ফেলবে, তাহলেও তার বিপক্ষে আওয়াজ তোলার মতো কেউ থাকবে না। এতটা ভয়ঙ্কর এই ছেলে। মেজরের মুখে আমার বর্ণনা পেয়ে উপস্থিত যারা সেখানে ছিল সবাই হা হয়ে যায়, কারণ আমি যে এতটা ভয়ঙ্কর লেভেলের মানুষ, যা আমাকে দেখে এতদিন কেউ ভাবতে পারেনি। যেই ছেলে কলেজে সবচাইতে নিম্নমানের একটি ছেলে ছিল, সে যে এত বড় মাফিয়া তা কোনোদিনও কল্পনা করতে পারেনি কেউ। বিশেষ করে ত্রিধা আর তার বাবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে এমন অবস্থা। তাদের ভিতরটা দুকপুক করছে ভয়ে। তারা এতটা সময় বা এতদিন যে ছেলের সাথে টক্কর দিয়েছে, সেই ছেলে শহরের নাম করা গ্যাংস্টার, এটা কোনোদিনও কল্পনায় ভাবিনি। সাথে সাথে ত্রিধার বাবা দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনার সম্পর্কে না জেনে এমন ব্যবহার করে ফেলছি। প্লিজ আমাদের মাফ করে দিন। ত্রিধার বাবার কথা শুনে আমার আরো রাগ উঠে যায়। আমি ত্রিধার বাবার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। আমার কর্মকাণ্ড দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা যেন নিজের চোখের সামনে কোনো ভয়ঙ্কর হায়নাকে দেখে ফেলেছে। তোর মাপের গুষ্টি মারি, তোর পাওয়ারের অপব্যবহার কেন করিস জানোয়ারের বাচ্চা? একবার না দুইবার না, তোর মেয়ে অনেক কয়বার আমার উপরে প্রহার করেছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। আর আজ পুরো 14 গোষ্ঠী নিয়ে এসেছে। আজ তোদের মাপ নেই, আজ তোদের জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আমার হাতে থাপ্পড় খেয়ে ত্রিধার বাবা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, আর আমি ত্রিধার দিকে এগিয়ে যাই। তারপর তার চুলের মুঠি ধরে ত্রিধার গালের মধ্যে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেই। কিরে, এখন তোর ক্ষমতা কোথায় রে? দলবল নিয়ে এসেছিলি তুই, দেখি সাহস থাকলে একটা ফুলের টোকা লাগিয়ে দেখা আমার গায়ে। আকাশ, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার সম্পর্কে না জেনে অমনটা করেছি। ত্রিধার কথা শুনে রাগের মাত্রা এবার নিজের কন্ট্রোল ছাড়িয়ে গেল। আবার কয়েকটা কষে লাগিয়ে দিলাম। এই জানোয়ার, সম্পর্ক জানা নিয়ে কি আসে যায় রে? হ্যাঁ, তোরা কি নিজের ছাড়া অন্য কাউকে মানুষ মনে করিস না? নাকি বাপেরটাকে ভুটাঙ্গিরি করিস আর বাকি মানুষদের মানুষ বলে মনে হয় না? কোনটা? আকাশ, তেমন কোনো কিছুই নয়। তাহলে কি? হ্যাঁ, এত অহংকার কিসের তোদের? আমার যে সম্পত্তি আছে তার সামনে তোর বাবার সম্পত্তি আমার প্রস্রাবের বরাবর। তাহলে কিসের জন্য তোদের এত গরিমা? আকাশ, সত্যি আমি লজ্জিত। তোর কাছে লজ্জা শরম বলতে কোনো কিছু আছে নাকি রে জানোয়ার? আমার পবিত্র ভালোবাসাটাকে গেম বানিয়ে দিলি, আমার নীরবতাটাকে তোরা দুর্বল ভেবে নিজের শক্তি প্রয়োগ করলি আমার উপরে। সর্বশেষে এসে বলছিস লজ্জিত। আসলে কি জানিস, তোর মতো মানুষত্ব আর লজ্জার কোনো কিছুই নেই। তোরা মানুষ নামের হিংস্র প্রাণী। যেখানে আমি তোদেরকে চাইলে প্রথম দিন উপরে পাঠিয়ে দিতে পারতাম, সেখানে তুই এক এক সময় এক একভাবে অত্যাচার করেছিস আমার উপরে। কই, আমি তো ব্যবহার করিনি কখনো তোদের উপরে। কিন্তু হ্যাঁ, এবার করার কারণ হলো তোরা অনেক ওভার করে ফেলেছিস, তাই তোদের মতো 2 টাকার চাকরকে হিসাব নিকাশ বুঝিয়ে দিলাম। আমার কথা শুনে ত্রিধা এবং তার বাবা মাথা নুয়ে রেখেছে, আর প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারা হা হয়ে তাকিয়েছে আমার দিকে। আমেজ পুরো খেপে গিয়েছে। কেউ আমার কাছে গিয়ে আমাকে শান্তভাবে কথা বলার সাহস জোগাতে পারছে না। মেজরের কথার পরে সবাই আমাকে খুব ভালো করে চিনে ফেলেছে। কলেজ মাঠে এত মানুষ থাকার পরেও জায়গাটা একদম নিশ্চুপ হয়ে গিয়েছে, কারো মুখে কোনো সাউন্ড নেই। তখনই আমি এবার বললাম, এই বেদক, আমার চোখের সামনে থেকে 1 মিনিটের মধ্যে দূর হবি। অনেক রংবাজি দেখেছিস, কিন্তু এটা কখনো ভাবিসনি যে তোর থেকেও দুনিয়াতে অনেক বড় বড় রংবাজরা বেঁচে আছে। তাদের পাল্লা একবার পড়লে তোর খেলা শেষ হয়ে যাবে। ত্রিধা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, তার কলিজাটা ভয়ে চুপসে আছে। সে এখন সত্যি উপলব্ধি করতে পারছে যে সে ভুল। না হয়তো তার আজকের এই দুর্দিন দেখতে হতো না,
কিরে, তুই এখন আমার চোখের সামনে দাঁড়িয়েছিস কোন সাহসে? এবার কিন্তু পা থেকে জুতো খুলে মারতে শুরু করব। আমার কথা শুনে ত্রিধা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ত্রিধার সাথে তার বাবা ও সকল ছেলেপেলেও চলে যায়। তখন আস্তে আস্তে আর্মির মেজর আমার দিকে এগিয়ে আসে। আকাশ ভাই প্লিজ আর রাগ করিয়েন না। ওরা না জেনেই আপনার সাথে অমন ব্যবহার করে ফেলেছে। ওরা যদি আপনার সম্পর্কে জানতো তাহলে হয়তো সেই দুঃসাহস কোনোদিনও করতো না। রাগটা এত পরিমাণে উঠে আছে যে সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মেজর সাহেব, তারা যদি আমায় মারতো তাহলে হয়তো আমি কোনোদিন প্রতিবাদ করতাম না, কারণ আমি অতীতকে পিছিয়ে ফেলে এসেছি। কিন্তু সে মেয়েটা তো আমার মন নিয়ে জঘন্য খেলা খেলেছে, তাই আজকে প্রতিবাদ না করে থাকতে পারলাম না। ভাই সত্যি এটা অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে আপনার উপর। কিন্তু ভাই প্লিজ আপনি ঠান্ডা হন। আর কে কোথায় আছেন? একটু পানি নিয়ে আসেন তো আকাশ ভাইয়ের জন্য। মেজরের কথা মতো একজন পানির বোতল এনে মেজরের হাতে দেয়। আকাশ ভাই নিন, এটা খেয়ে নিন আপনি। আর আমি কথা দিচ্ছি, আজকের পর আপনার সকল জিম্মেদারি আমার। আমি নিজের তরফদারি করে দেখব কে আপনার সাথে টক্কর দিতে চায়, কার এত বড় বুকের পাটা। মেজর সাহেব, ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আর আশা করি আজকের পর আমার সাথে টক্কর দেওয়ার মতো দুঃসাহস আর কেউ করবে না। আচ্ছা ভাই, আপনার যেমন ইচ্ছে হয় তেমনই করুন। মেজরের সাথে অনেকটা সময় কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর্মি মেজর চলে গেল, আর আমি আসার সময় মুন্নাকে সাথে করে নিয়ে এসেছি। সে আমার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিরে, কি হয়েছে তোর? এত দূরে দূরে হাঁটছিস কেন? আকাশ, তোর সাথে থেকে তোকে এতদিনও চিনতে পারলাম না। আর তাইতে বড় কথা হলো তুই অনেক বড় মাপের একজন মানুষ, তাই তোর থেকে দূরত্ব বজায় রেখেছি। কি, তোরও থাপড় খেতে ইচ্ছে হয়েছে মনে হয়? বন্ধুদের মধ্যে ছোট না বড় হয় না, সেটা কি তুই জানিস না? হ্যাঁ জানি, কিন্তু তবুও। তোর তবুরও গোষ্ঠী মারি, নর্মালভাবে চলাফেরা কর, না হয়তো তুই আমার খারাপ রূপ দেখবি। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, রাগের কাজ করলে রাখবো না তো কি করবে? হ্যাঁ আচ্ছা হয়েছে, থাম এবার। আমি নর্মালভাবে চলছি তোর সাথে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা শোন, আজকের মতো বাসায় চললাম। আমার একটু বাসা পরিবর্তন করে নিয়ে ঝামেলা আছে, ফ্রি হয়ে তোর সাথে যোগাযোগ করবো না। আচ্ছা ঠিক আছে। মুন্না চলে গেল, আর আমি আমার মতো বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আম্মু আমার সামানপত্র গোছগাছ করছে। আম্মু আমাকে দেখতে পেয়ে বলল, যাক বাবা, তুই এসেছিস ভালো হয়েছে। আচ্ছা শোন, আমি অনেক কিছুই গোছগাছ করছি, এবার তুই একটু সামলা এই দিকটা, কারণ আমার কাজে যেতে হবে। অফিসে নাকি কিছু হালকা পাতলা কাজ আছে। কিসের কাজ মা? আরে তুই জানিস না যে আমি একটা ছোটখাটো চাকরি করি, সেখান থেকে ফোন দিয়েছে আর কি। মা, তোমার চাকরি করতে হবে না। এই পাগল, কি বলিস? হ্যাঁ, তুই এসব, আমি চাকরি না করলে ঘর সংসার চলবে কি করে? আরে ঘরের ভাড়া দিব কি করে? মা, তোমার ছেলে এখনো মরে যায়নি, তুমি আজকে চাকরি থেকে রিজাইন দিয়ে আসবে, আর আমি আমাদের জন্য ফ্ল্যাট নিয়ে নেব। তোমার ছেলের অর্থ সম্পদ কম নেই, সো তোমার কষ্ট করতে হবে না আর সন্তানদের জন্য। তুমি শুধু বাসায় বসে বসে আল্লাহর ইবাদত করবা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর যেমন মর্জি। মা, তিন্নি কোথায়? সে তো কলেজে গিয়েছে। আজ নাকি কলেজে কি ফাংশন আছে, বিকাল হবে নাকি আসতে আসতে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে ফেলো। তিন্নি আসলে বিকেলে আমরা নতুন ঘরে উঠবো, আর লোকজন এসে সামানপত্র নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলে রুমে চলে গেলাম। বিকেলবেলায় তিন্নি আসলে তাকে বলে দিলাম সামানপত্র গোছগাছ করতে, যে আমরা নতুন ফ্ল্যাটে উঠবো। তারপর রাতের মধ্যে নতুন ফ্ল্যাটে উঠে গেলাম। লোকজন সামানপত্র আমাদের নতুন বাসায় উঠিয়ে দিয়ে গেছে। মাকে বললাম কাল মানুষ আসবে, তিনি খালি দেখিয়ে দেবেন কোন জিনিস কোথায় সাজাতে হবে। লোকজন তার মতো করে জিনিস সাজিয়ে দিয়ে যাবে। নতুন বাসে উঠে সকলে অনেক টায়ার্ড, কারণ জিনিসপত্র প্যাক করতে অনেকটা ধকল গেছে নিজের উপরে। রাতের বেলা একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম খাবার দাবার খেয়ে। আজ অনেক খুশি আমি যে আমার মা বোনকে নিয়ে আমি স্বপ্ন ফুটিয়ে উঠেছি। শুধু তাই নয়, মা বোনকে নিয়ে নতুন একটা পরিবার হওয়ার অনেক আনন্দ হচ্ছে ভেতরে। এসব নিয়ে কল্পনা করতে করতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে ত্রিধা রাতের ঘুম হারাম হয়ে গেছে, বালিশের সাথে মুখ গুজে কান্না করছে। তার ভিতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। আল্লাহ, কি করে করলাম আমি এই মানুষটার সাথে অমন ধারা আচরণ? যে মানুষটার এতটা ক্ষমতা থাকার সত্ত্বেও সে অহংকার করেনি, আর আমি কিছুটা ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করে বসেছি। যে মানুষটা চাইলে অনেক আগেই আমাকে মেরে মাটির নিচে চাপা দিয়ে দিতে পারত, আর আমি সেই মানুষটার উপরে জোর খাটিয়েছি। শুধু তাই নয়, মানুষটাকে মেরেছি, তার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছি। সত্যি নিজেকে নিজের কাছে অমানুষ বলে মনে হচ্ছে। আমি নিজের মনকে নিজেই প্রশ্ন করলাম যে আমি মানুষের কাতারে পড়ি কিনা। আমার মন আমার তিরস্কার করছে যে আমি মানুষ নামের কলঙ্ক। সেখানে মানুষটাকে নিয়ে আমার মন সাড়া দিচ্ছে।
যে সেই মানুষটার মতো আর একটা দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সে এতটা ক্ষমতা থাকার সত্ত্বেও তার অপব্যবহার করেনি, বরং ক্ষমতার বলে নয়, মন দিয়ে ভালোবেসে গিয়েছে সেই মানুষটা আমাকে। আর আমি তার মতো মহান মানুষটাকে নিয়েই এমন জঘন্য খেলা খেলেছি। ছি, নিজের উপরেই ঘৃণা হচ্ছে। ত্রিদা নিজেকে নিজে তিরস্কার করছে। শুধু তাই নয়, আমার ভালোবাসা বুঝতে পেরে অজরে চোখে জল ছাড়াচ্ছে। কিন্তু একটা কথা আছে না, যে মানুষের সামনে পেলে কোনো কিছুর মর্ম দেয় না, দূরে গেলে তার মর্ম বোঝে। আজ ত্রিদার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি দূরে যাওয়ায় সে তার মর্ম বুঝতে পারছে, কিন্তু আফসোস, সে আজ মানুষটার মর্ম বুঝলেও সেই মানুষটা তার দরাচর অনেকটা বাইরে চলে গেছে। সে আজ কেঁদে কেঁদে মরে গেলেও হয়তো আমি তার জীবনের ফিরে যাব না। ত্রিদা ফুপে ফুপে কান্না করছে আর পাগলের মতো প্রলাপ করছে। ও আকাশ, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সত্যিকার অর্থে ভালোবাসে কি সেটাই আসলে উপলব্ধি করতে পারিনি। আসলে আমি দুশ্চরিত্রা, না হয়তো তোমার মতো মানুষের মন আমি ঠিকই পড়ে নিতে পারতাম। যেখানে তুমি এত ক্ষমতাশালী হওয়ার পরেও সেটাকে সাইডে রেখে ভেতরটা দিয়ে ভালোবেসেছ, সেখানে আমি সামান্যটুকু ক্ষমতা পেয়ে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছি। তোমার সাথে ভালোবাসা নামক একটা গেম খেলেছি, আর সেই প্রতারণার কারণে আমার এমন দুর্দশা। কিন্তু আমার এখন যে তোমাকে চাই, আমার তোমাকে ছাড়া আর কিছুই চাই না। তোমার টাকা পয়সা পাওয়ার এসব কিছু না থাকলেও আমার চলবে। আমি তোমার সাথে কুড়ে ঘরেও সংসার করতে রাজি। তাও প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। ত্রিদার কান্নায় যেন তার চারপাশে দেয়াল ও নীরবে কাঁদছে। আর অন্যদিকে আমি বিয়ে করে ঘুমাচ্ছি। সারাদিন অনেক ধকল গেছে আমার উপরে, তাই রাতে শোয়া মাত্রই ঘুম চলে এসছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠতেই মা এসে চা দিয়ে যায়। বাবা নে, চা এনেছি তোর জন্য, উঠে চাটা খেয়ে নে। হ্যাঁ মা, উঠছি। মায়ের ডাকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে এসে চাটা খেয়ে কাজে লেগে পড়লাম। কাজে লেগেছি বলতে আমার জিনিসপত্র গোছাতে মানুষ ঠিক করেছি, তারা সকালবেলা এসে পড়েছে। তাই তাদেরকে একটু দেখিয়ে শুনিয়ে দিতে হবে সমস্ত কিছু। এভাবে কাজের মধ্যে দিয়ে সারাদিন কেটে গেল। সমস্ত কিছু মোটামুটি সাজানো গোছানো শেষ। বিকেল 5টায় কাজের লোকদের বিদায় করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে বালিশের পাশ থেকে ফোনটা নিতেই অবাক হয়ে গেলাম, কারণ অপরিচিত একটা নাম্বার থেকে 600 একটা মিস কল। 600 মিস কলটা কারো জীবনে বাস্তবে ঘটেছে কিনা এটা দেখে আমার মাথার সেন্স পুরো নড়ে গেল। সারাদিন কাজে থাকায় ফোনটা হাতে নিতে পারিনি। ফোন বালিশের পাশে রেখেই চলে গিয়েছিলাম, কিন্তু এসে যে এতগুলো মিস কল দেখতে পাবো তা কোনোদিনও কল্পনা করতে পারিনি। ফোনটা হাতে নিতে আবারও ফোন বেজে উঠলো। ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। এই কে আপনি, আর কান্না করছেন কেন? আকাশ, আমি ত্রিধা। প্লিজ তুমি ফোনটা কেটে দিও না, তোমার সাথে আমার একটু কথা আছে। মেজাজটা খারাপ হয়ে গেল ত্রিধা নামটা শুনতেই। এই যে আপনি আবার আমার ফোন কেন দিয়েছেন? কোন কারণে? আমি না আপনার ফোন নাম্বার ব্লক করে দিয়েছি। সব ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে এতগুলো ফোন করার কারণ কি? আকাশ প্লিজ, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তোমার সাথে অমনটা করে। কি, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? না কোনো রকমের নেশা করেছেন আপনি? আমি আমি ঠিক আছি, আর আমি সত্যি বলছি যে আমি তোমার কাছে ফিরে যেতে চাই। বাহ, আবার নতুন করে ফোন দিয়ে এসেছেন আমার জন্য। আপনি না গতকালে আমার মারার জন্য অনেকজন ছেলেপেলে নিয়ে এসেছেন, কিন্তু আজ কি করে চাক্কা উল্টে ঘুরে গেল? আকাশ, তোমায় মারতে এসেছি ঠিকই, কিন্তু সত্যি বলতে তোমার সততার প্রেমে পড়ে গিয়েছি আমি। তোমার ভালো মানুষের প্রেমে পড়ে গিয়েছি আমি, যে মানুষটার পাহাড় সমান ক্ষমতা থাকার সত্ত্বেও সে পাহাড়ে হেঁটে হেঁটে সফর করে। আমি সেই মানুষটাকে লাইফ পার্টনার হিসেবে চাই। আকাশ, আই লাভ ইউ। এই যে মিস ত্রিধা, আমি আপনাকে জাস্ট ঘৃণা করি। আপনার মতো প্রোগ্রামারের মুখ আমি দেখতে চাই না। আর সেখানে আমাকে ভালোবাসে তো আকাশ চুমকি কথাবার্তা। প্লিজ আকাশ, তুমি আমায় মেনে নাও। আমি সত্যি তোমার মনের মতো হয়ে যাব। তুমি আমায় যেভাবে চলতে বলবে আমি ঠিক সেভাবেই চলাফেরা করব। তাও প্লিজ তুমি আমায় মেনে নাও। এই নাটকের মঞ্চ বন্ধ করেন। আমি আপনার মতো যখন মানুষের মুখও দেখতে চাই না। আমি যেমন আছি তেমনটাই ভালো আছি। কোনো কাল লাগিনিকে দরকার নেই আমার লাইফে। আমি ফোন রাখলাম। আজকের পর আমার নাম্বারে যেন ফোন না আসে। যদি ফোন আসে তাহলে কিন্তু আমার খারাপ রূপটা আমি দেখিয়ে দেবো। তারপর তিদার মুখের উপরে ফোন কেটে দিলাম। রাগে শরীর ফেটে যাচ্ছে আমার। ভেবেছিলাম হয়তো কেউ কোনো দরকারের জন্য এতবার ফোন করেছে আমায়, কিন্তু এখন তো দেখিয়ে নাটকালি ফোন দিছে। এখন কেন রে চোখে জল ফেলাচ্ছিস? তখন কই ছিল তোর এত ভালোবাসা যখন আমি কেঁদেছিলাম? খোদা নিজের হাতে বিচার করেছে তোর। এইসব নিয়ে ভেবেছিলাম, তখন আম্মু এসে ডাক দিল। বাবা একটা কথা বলতাম তোকে। হ্যাঁ মা, বলো। বাবা জানি তোকে এখন এসব বলা ঠিক হবে না, কিন্তু তাও বলছি, কারণ সারাদিন তোর উপরে অনেক ধকল গেছে। তাছাড়া তোর কাছে এখন কোনো চাহিদা রাখাটা কেমন যেন দেখায়।
তুই এমনিতেই যা করছিস আমাদের জন্য। আরে আমার কি হয়েছে বলবে তো নাকি? বাবা আসলে তিনি একটা ভালো ফোন দরকার। তার ম্যাডাম নাকি মাঝে মাঝে সাবজেক্ট টপিকগুলো নেট থেকে নামিয়ে পড়তে বলে, তখন সে নাকি ফাইলগুলো নামাতে পারে না ভালো ফোন না থাকায়। বাবা প্লিজ তুই কিছু মনে করিস না, আমার কাছে 9 থেকে 1000 টাকা জমানো আছে। তুই তার সাথে কিছু এক টাকা অ্যাড করে তিনিকে একটা ভালো ফোন কিনে দে বাবা। মা, তুমি একটা ফোনের জন্য তোমার ছেলের কাছে এভাবে মিনতি করছো কেন? তোমার ছেলের কোনো কিছুতে তো কম দেয়নি আল্লাহ, তারপরেও কেন তুমি এভাবে মিনতি করছো? আমি কি তোমার ছেলে নই? বাবা প্লিজ ভুল বুঝিস না তুই আমায়। আসলে নতুন বাসা নিলি একটু হিবিজিবি আছি, হয়তো সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল তাই আর কি। বললাম তো আল্লাহ তোমার ছেলেকে কোনো কিছুতে কমতি দেয়নি। আর তোমার টাকা তোমার কাছে রাখো, কারণ তোমার ছেলে তার বোনকে একটা ফোন কিনে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু একটা কেন, 1000টা ফোন কিনে দিলেও তার পয়সা ফুরাবে না। সো তিন্নিকে বলো রেডি হয়ে থাকতে, আমি একটু পর ওকে নিয়ে মার্কেটে যাবো আর ফোন কিনে দেবো। আচ্ছা বাবা, আর সত্যি তুই আমার জন্য খোদার দা স্পেশাল একটা গিফট। মুসকে একটা হাসি দিলাম। মা চলে গেল। সত্যি মা বোনের জন্য কিছু করতে পেরে খুশি লাগছে, কারণ সবাই মা বোনের জন্য কিছু করার ক্ষমতা রাখে না। হয়তো রাখলেও পয়সা করির সমস্যা, না হয় সাধ্য মতো করতেও পারে না। কিছুক্ষণ পর তিন্নির কাছে গেলাম। তিন্নি, রেডি হয়েছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি রেডি। আচ্ছা চল আমার সাথে মার্কেটে। আর তুই ফোন কিনবি সেটা তুই আমাকে বলতে পারতিস। ভাইয়া, আমার নিজের কাছে অনেক ছোট লাগছিল, তাই আমি সরাসরি গিয়ে তোকে বলতে পারিনি। আরে কিসের ছোট? হ্যাঁ, তুই আমার একমাত্র ছোট বোন। তোর জন্য কিছু করতে পারলে তোর নিজেরই খুশি লাগবে, আর সেখানে তুই নিজেকে গুটিয়ে রেখেছিস। আচ্ছা শোন, সামনে থেকে কোনো দরকার হলে আমাকে সবার আগে জানাবি। আচ্ছা ভাইয়া। তিন্নি কেটে মার্কেটে চলে গেলাম। তিন্নি দেখ কি ফোন চয়েস হয় তোর। ভাইয়া তুই চয়েস করে দে আমায় কম দামের মধ্যে একটা। এই মেয়ে, কম দামের মধ্যে চয়েস করবো মানে কি? হ্যাঁ, তুই কি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছিস মনে হয়? না ভাইয়া, আমার ততটা ভালো ফোন লাগবে না, আমার আপাতত কাজ ছাড়ে এমন মতন হলেই একটা চলবে। একটা থাপ্পড় লাগাবো তোকে এখন। ভালো দেখে একটা ফোন চয়েস কর। ফোন মানুষ 1000বার কিনে নাকি? একটা ভালো দেখে নিলেই তো হয়। ভাইয়া তাও লাগবে না। তোর না লাগলেও আমার লাগবে। দেখি দাঁড়া, আমি দেখছি তোর জন্য ফোন। তিন্নির জন্য একটা আইফোন 14 প্রো ম্যাক্স নিলাম। তিন্নি আমার দিকে হা হয়ে তাকিয়েছে। ভাইয়া সত্যিই তুই আসলে দুনিয়ার সবচেয়ে সেরা একটা ভাই আমার। হয়েছে, চল এবার রেস্টুরেন্টে যাবো। ফোন তো তোকে আমি কিনে দিয়েছি, কিন্তু এবার তুই আমাকে ট্রিট দিবি। আচ্ছা ভাইয়া চল, ট্রিট দেবো তোকে, আমার কাছে 1000 টাকা আছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে দুজনে মিলে জমিয়ে খেলাম। তারপর একটা প্যাকেট মায়ের জন্য নিয়ে নিলাম। পরে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে তিন্নিকে নিয়ে। খাবারের পেমেন্ট তিন্নিই করেছে। যাক, বোনটা আমার আজকে বেশ খুশি। আমার নিজের কাছে অনেক আনন্দ হচ্ছে যে আমি নিজের ছোট বোনটার জন্য কিছু একটা করতে পেরেছি। বাসায় এসে তিন্নি মাকে ফোনটা দেখালো। মা, ভাইয়া আমায় 1 লক্ষ টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে। তিন্নির মুখে এত টাকার কথা শুনে মা হা হয়ে যায়। বাবা এত টাকা দামের ফোন? মা, একটাই বোন আমার, আমার চয়েস তার জন্য সবসময় সর্বোচ্চ লেভেলেরই হবে। তাও বাবা এত টাকা খরচ না করলেই পারতিস। মা বাদ দাও তো, নিজের বোনকে তো দিয়েছি। আর শোনো, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খাবারটা খেয়ে নাও। আচ্ছা। মা বোনের সাথে ভালোই দিন কাটতে লাগলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি মুন্না গেটে দাঁড়িয়ে আছে আমার জন্য। কিরে, কাজ শেষ হলো বাসার? হ্যাঁ, সমস্ত কিছু শেষ মোটামুটি। তবে মুন্না আমার মা বোনের ব্যাপারে এখনো ভালো করে কিছুই জানে না। আচ্ছা চল ক্লাসে যাই। এবার মুন্নার আমি ক্লাসে চলে গেলাম। দেখতে দেখতে সব কটা ক্লাস শেষ হয়ে গেল। পরে মুন্নার সাথে ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। বেরোতে দেখি ত্রিতা ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে আমার গলা ধরে টানতে টানতে কলেজের এক পাশে নিয়ে গেল। আকাশ, আমার তোমাকে চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না। সো শুধু আমার পিছনে পড়ে থাকবেন না, না হয় আমি খারাপ রূপ নিতে 2 মিনিটও আমার সময় লাগবে না, পরে কিন্তু আপনারই ক্ষতি হবে। তোমার কোনো ক্ষতি করতে হবে না, আমি আজ নিজেকে শেষ করার প্ল্যান নিয়ে এসেছি। ত্রিতা ব্যাগ থেকে চুরি বের করে হাতের রগের উপরে চেপে ধরে। এবার বলো, তুমি কি আমায় আপন করে নিবে নাকি আমি হাতের মধ্যে পোস্ট বসিয়ে দিব? ত্রিতার কাণ্ড দেখে মেজাজ ঢাঙ্গায় উঠে গেল। এই মেয়ে, তুই মরলো কি বাঁচলো কি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সো তোর যা মনে চায় তাই কর। শুধু হাত কেন, ছবিটা গলায় বসে পোজ দিলেও আমার কিছু যায় আসবে না। তোর যা করে তুই কর, আমি চললাম। আমি আমার মতো করে হাঁটা দিলাম ত্রিধাকে রেখে। অপরদিকে ত্রিধা ছুরি চালিয়ে দিয়েছে, তবে সেটা তার হাতে নয়। সে পেছন থেকে গিয়ে আমার শরীরে ছুরি দিয়ে আঘাত করে বসে। সাথে সাথে আমার শরীর ক্ষত হয়ে যায়, আর সেখান থেকে চিচি করে রক্ত পড়তে শুরু করে। ত্রিধার আমার কর্মকাণ্ড দেখে আমি হা হয়ে থাকিয়েছি ত্রিধার দিকে।
আর ত্রিধা অট্ট হাসি হাসবে আমার দিকে তাকিয়ে। আমি যেন এই হাসির পিছনে রহস্য খুঁজে পাচ্ছি না। কি আছে এই হাসির পিছনে? নাকি এটা ত্রিধার কোনো নতুন চাল? কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যে ত্রিধা আরেকটা ভয়ঙ্কর রকমের কাণ্ড বসে বসে। সেবার নিজের হাতে রগের মধ্যে ছুরি চালিয়ে দেয়। অবাক চোখে তাকিয়েছি ত্রিধার দিকে। কি করছে কিছু যেন বুঝে উঠতে পারছি না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দুজনের হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কি অবাক চোখে তাকিয়ে আছো কেন? আমি তো মরে গেলেও তোমার কিচ্ছুই না, তাই হাতের রক কেটে দিয়েছি নিজের। অবশ্য তোমার হাতে ছুরি চালিয়েছি অন্য কারণে। তুমি আমার না হলে অন্য কারো হতে দিব না আমি তোমাকে, কিন্তু আঘাত করার পরক্ষণেই ভাবলাম সে অধিকার আমার নেই, তাই ছুরিটা সেইভাবে চালাইনি। আর আশা করি এতে তোমার তেমন একটা কিছু হবে না। মেয়েটার কথা শুনে রাগ আরো উঠে গেল। এ মেয়ে, তুই মরলে মর, আমায় কেন আঘাত করলি তুই? তোকে তো আজকে আমি আশ্রয় মেরে ফেলবো। এই বলে ত্রিধার চুলের মুঠি চেপে ধরলাম। কিন্তু অবাক করে বেশি হলো সে খিটখিট করে হাসছে। কি রে হাসছিস কেন? হ্যাঁ, আমায় মেরে ফেলো আকাশ, আমিও মরে যেতে চাই। যেখানে আমি তোমায় নিজের করে পাবো না সেখানে আমি থেকেও কোনো লাভ নেই। মেরে ফেলো আমায় নিজের হাতে। মেয়েটার কথা শুনে তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দূরে সরে গেলাম। কারণ মেয়েটা পাগল হয়ে গিয়েছে, আর আমি পাগল মেরে নিজের নাম খারাপ করতে চাই না। কি হলো, মারবে না আমায়? তোর মতো মেয়ের গায়ে হাত দিতেও আমার বিবেকে বাজছে, তাই ছেড়ে দিলাম। আর শোন, তুই মরা হলে অন্য কোথাও গিয়ে মর, আমার সামনে এসে নাটক করিস না। চললাম আমি এবার। তুই তাকে ফেলে রেখে সোজা কলেজ থেকে বের হয়ে গেলাম। সেখান থেকে বের হয়ে ফার্মেসিতে এসেছি। ফার্মেসিওয়ালা আমার হাত ওয়াশ করে দিল। ওয়াশ করে দেওয়ার পরে দেখতে পেলাম হাতে চামড়ার মধ্যে হালকা ছুরির মাথা লেগে ক্ষত হয়ে গেছে। এছাড়া তেমন বেশি ক্ষতি হয়নি। কিন্তু আমি তো ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে কি না কি হয়েছে আল্লাহ জানে। কারণ সেই পাগল মেয়ের তো বিশ্বাস নাই। তারপর হাতে ব্যান্ডেজ করে বাসায় চলে গেলাম। সেদিনের মতো আর ক্লাস করা হলো না। বাসায় যেতেই তিন্নি চেঁচামেচি শুরু করে দিল হাটের ব্যান্ডেজ দেখে। এই ভাইয়া, তোর হাতে কি হয়েছে রে? আরে তেমন কিছু না, সামান্য একটু চোট পেয়েছি। ভাইয়া, তুই আমাকে পাগল ভেবেছিস মনে হয়। তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? কি বুঝিস তুই? হ্যাঁ ভাইয়া, তোর শরীরের অবস্থা দেখে ভালোই বুঝতে পারছি কি হয়েছে। তোর শার্টের কলার ধরে কেউ টানা হেঁচড়া করেছে। আর তাছাড়া তুই তো কলেজে গিয়েছিলি, তার মানে সেই মেয়ে তোর সাথে কিছু করেছে। দাঁড়া তুই, আমি আম্মুকে ডেকে আনছি। তিন্নি আমাকে কিছু বলতে না দিয়ে মায়ের কাছে চলে গেল। একটু পর তিন্নি আর মা আমার কাছে আসে। আকাশ, তোর হাতে ব্যান্ডেজ কেন? আমি একটু চোট পেয়েছি। একদম মিথ্যা বলতে আসবি না আমায়। তিনি আমায় সেই মেয়ের কথা বলেছে। আর তাছাড়া সেই মেয়ের জঘন্যতা সম্পর্কে আমি ভালো করেই জানি। সো এবার কি হয়েছে সেটা খুলে বল। মা, আসলে সেই মেয়েটা আবার ঝামেলা পাকিয়েছে। আমি কলেজে গেলে সে আমায় সাইডে নিয়ে গিয়ে পাগলামো শুরু করেছে। সে নাকি আমায় ভালোবাসে। সে আমার কাছে আবার ফিরে আসতে চায়। শুধু তাই নয়, আগে সমস্ত কিছুর জন্য ক্ষমা চায়। কিন্তু আমি তাকে মেনে না নয় আমার হাতে ছুরি চালিয়ে দেয় এবং নিজের হাতেও সে ছুরি চালিয়ে আঘাত করে। তবে আমার বেশি একটা লাগেনি, হালকা জাস্ট ছুরির মাথাটা লেগেছে শুধু হাতে। কিন্তু সে মেয়ে নিজের হাতের রগে বসিয়েছে ছুরি। আল্লাহ জানে কি কাণ্ড ঘটিয়েছে সে। কি? সেই কাল লাগেনি মেয়ে আবার আমার ছেলের পিছনে লেগেছে? না, এটার একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই মেয়ে যে জঘন্য কাজ করেছে তারপর কোনো ক্ষমা হয় না। তুই ওই মেয়ে থেকে দূরে দূরে থাকবি। আর আমি আগামী 1 সপ্তাহের মাঝে তোর বিয়ে পড়িয়ে দেব। মায়ের কথা শুনে থতমত খেয়ে গেলাম। মা, বিয়ে? হ্যাঁ, বিয়ে। কেন, তোর কি কোনো আপত্তি আছে নাকি? না, আমার কোনো আপত্তি নাই। তোমার যেমন ভালো মনে হয় তুমি তেমনটাই করো। হ্যাঁ, এবার রুমে গিয়ে রেস্ট কর। আচ্ছা। তারপর রুমে চলে এলাম। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আগামী 1 সপ্তাহ বিয়ে হওয়ার আগ পর্যন্ত কলেজে যাব না আমি। এর মাঝে মুন্না ফোন দেয়। তাকে সোজাসুজি বাসার ঠিকানা দিই, কারণ এবার থেকে সবটা বলা উচিত। মুন্না কিছুক্ষণের মাঝে চলে আসবে হয়তো। সেও রওনা হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সে বাসায় আসে। কিরে, এটা কার বাসা? আমার বাসা। মানে কি আকাশ, এত বড় বাড়ি? মানেটা বুঝলাম না। তারপর মুন্নাকে সমস্ত ঘটনা খুলে বললাম। সত্যিই বলছিস কি আকাশ যে তুই তোর মা বোনকে ফিরে পেয়েছিস? হ্যাঁ। আমার অনেক খুশি লাগছে রে, বিশ্বাস কর। আচ্ছা দাঁড়া, তোকে মায়ের সাথে পরিচয় করে দিই। তারপর আম্মুকে ডেকে মুন্নার সাথে পরিচয় করে দিলাম। পরে আম্মু মুন্নার সাথে কথা বলে রান্না সামলাতে চলে গেল। যাক, আল্লাহ তোর দিকে মুখ ফিরে তাকিয়েছে। তুই এখন পুরোপুরি এতিম না। তুই হয়তো খুশি, কিন্তু এই দেখে আমার 12টা বাজিয়ে দিয়েছে আম্মু। মানে কি? ত্রিদা সেদিন আমার সাথে এমন আচরণ করেছে। ত্রিদার সাথে ঘটে যাওয়া বিষয় সমস্ত বললাম। এসব আম্মু শুনে আমার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। আগামী 1 সপ্তাহের মাঝে আম্মু আমি বিয়ে করিয়ে দেবে। কে? আন্টি কি পাগল হয়ে গেছে নাকি? সে আমি জানি না, কিন্তু আম্মু মনে হয় সত্যি আমার বিয়ে দিয়ে তারপর শান্ত হবে। কিন্তু আকাশ, আমি তো শুনলাম ত্রিদা হাসপাতাল অ্যাডমিট। সে নাকি নিজের উপর অনেক টর্চার করেছে, আর এদিকে তুই বিয়ে করছিস, মানে কি? মনে হলো যাক, সে
সে মরে গেলে আমার কিছু আসবে যাবে না, কারণ সে একটা গেমার। সে ভালোবাসা নামক ভয়ঙ্কর একটা গেম খেলেছে আমার সাথে, যার কারণে তার উপর থেকে সমস্ত ভালোবাসা মরে গিয়েছে আমার। সো আমি ইচ্ছায় বলতে পারিস, অনিচ্ছায় বলতে পারিস, আম্মুর ঠিক করা মেয়েকে আমি বিয়ে করে ফেলবো। ঠিক আছে, যেমনটা ভালো মনে করিস তুই। আচ্ছা বাদ দে এখন এসব কথা, বল কিরকম যাচ্ছে তোর দিনকাল? এই তো চলছে তোর। হ্যাঁ, আমারও কোনো রকম চলছে। সেদিন অনেকটা সময় মুন্নার আমি আড্ডা দিলাম। মুন্নাও সেদিন কলেজে যায়নি, আমার বাসা থেকে দুপুরে খাবার খেয়ে সে চলে যায়। পরদিন আম্মু এসে বলে, আকাশ, আমি মেয়ে দেখে এসেছি, এই নে মেয়ের ঠিকানা। তুই 2-1 দিনের মধ্যেই সময় করে মেয়ের সাথে পার্সোনালি আলাপ করে আসিস। মেয়ে আমার পরিচিত এক খালাম্মা আছে, তিনার নাতনি হয় সম্পর্কে। মা, আমার মেয়ে দেখার প্রয়োজন নেই, তুমি দেখেছো তাতে আমার হয়েছে। আমি তোমার দেখা মেয়েকে চোখ বুঝে বিয়ে করে নেব, কারণ তুমি কখন আমার জন্য খারাপ মেয়ে চয়েস করবে না। তাও একবার দেখে নে। না মা, আমার দেখার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছা। তারপর মা চলে গেল, আর বাসার বাইরে সময় কাটাতে লাগলাম। এই সপ্তাহে শুক্রবার আমার বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। বাড়ি ভরা লোকজন, মায়ের অফিসের কলিগ আর অনেকে এসেছে বাসায়। ভাবতেই কেমন যেন লাগছে নিজের ভেতরে, যে আরেকটু পরে অপরিচিত একটা মেয়েকে আপন করে নিতে হবে আমার। এসব ভেবে হতাশা কাজ করছে নিজের ভেতরে। ঠিক তখনই আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে গেল। এই যে এসব পরিধান করে বের হয়ে আসেন রুম থেকে, একটু পরে মেয়ের বাড়ি যাব আমরা। আমার কথা মতো আমি সব পরিধান করে বের হলাম। তারপর সবাই মিলে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি করে রওনা হয়েছি। যত এগুচ্ছি ততই ভেতরটা দুকপুক করে কাঁপছে, কারণ কি হতে চলেছে নিজের সাথে বুঝে উঠতে পারছি না। আজ যে আমার বিয়ে, সেটা আমার স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে যেন কোনো এক ধরনের ঘোরের মাঝে আছি আমি। এসব নিয়ে ভাবতে ভাবতেই মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম। মুন্না আছে আমার সাথে গাড়িতে। মেয়ের বাড়িতে নামার পরই বরের প্যানেলে আমায় বসিয়ে দিল লোকজন ধরে ধরে বলতে মেয়ের বাড়ির লোকেরা বরের প্যানেল পর্যন্ত দিয়ে আসলো আমায়। আমি চুপচাপ সেখানে বসে আছি। মানুষজন কিছুক্ষণ পর ফোনের ক্যামেরা বের করে আমার ছবি তুলছে। সেই লেভেলে বিরক্ত লাগছে এসব দেখে, তাও চুপচাপ জিপ ধরে বসে আছি। মুন্না আমার পাশে স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। তখনই মুন্নার পকেটে থেকে ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে কথা বলে। কে ফোন দিয়েছে কে জানে, কিন্তু সে কথা শেষ করে এক লাফ দিয়ে স্টেজের উপর উঠে গেল। মুন্নার আমার আচরণ দেখে ভেবাচাকা খেয়ে গেলাম। আকাশ, তুই তাড়াতাড়ি এখান থেকে চল আমার সাথে। ত্রিধা নাকি গুনে গুনে নিঃশ্বাস ফেলছে, তার হাতে আর বেশি একটা সময় নেই। সে পরে সাথী হয়ে যাবে অল্প কিছু সময়ের মাঝেই। তারপর তুই দরকার হয় এসে বিয়ের কাজ সম্পূর্ণ করিস। মুন্নার কথা শুনে কলিজাটা ধুক করে কেঁপে উঠল। সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। কি বলছিস কি মুন্না তুই এসব? হ্যাঁ সত্যি বলছি, ত্রিধা আর অল্প সময়ের মাঝেই দুনিয়া ছেড়ে পরে চলে যাবে। সে নিজেকে আজরায়েলের হাতে তুলে দিয়েছে, যে কোনো সময় আজরায়েল তার প্রাণ ভোমরা তুলে নিয়ে চলে যাবে। মুন্নার কথা শুনে নিজেকে শান্ত রাখতে পারলাম না। ধবাস করে স্টেজের উপরে বসে ফুপিয়ে কান্না করে দিলাম। মনের ভিতরে খেলে একটাই কথা বাড়ি খাচ্ছে, যে আমি হয়তো অনেক বড় কিছু হারাতে চলেছি নিজের জীবন থেকে। এতদিন হয়তো রাগের কারণে ভালোবাসাটা চোখে পড়েনি, কিন্তু আজ মানুষটার মৃত্যুসজ্জায় কাতরাচ্ছে শুনে নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় পাষাণ মনে হচ্ছে। এসব ভাবতে কান্নার মাত্রাটা আরো বেড়ে গেল। আকাশ প্লিজ এভাবে ভেঙে পড়িস না। আর এখন কান্না করে সময় নষ্ট করাটা অনেক বড় ধরনের বোকামি হবে। তার চাইতে ভালো হবে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানো আমাদের। হ্যাঁ মুন্না, তুই ঠিকই বলেছিস, আমাদের এখন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছানো উচিত। সেই মুহূর্তে বিয়ের স্টেজ থেকে নেমে মুন্নার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। বিয়ে বাড়ির সকলে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। সবার একটাই কথা ভাবছে, যে বড় ভাবে পাগলের মতো ছুটে কোথায় পালাচ্ছে। কিন্তু আমি আর পিছনে ফিরে তাকাইনি। মুন্নাকে সাথে নিয়ে সোজা হসপিটালে এসে উঠেছি। হসপিটালে এসে ত্রিধার কেবিন তলাশ করতে লাগলাম। খুঁজতে খুঁজতে ত্রিধার কেবিনে পেয়ে গিয়েছি, কিন্তু টেবিলের সামনে টুল প্লেট লাগানো, যে কেবিনে প্রবেশ করে নিষেধ। তাই কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একজন ডক্টর বের হয়ে বলল, আপনারা কারা? ডক্টর, আমরা ত্রিধার লোক। সে এখন কেমন আছে? ও আচ্ছা, আপনারা তাহলে সেই রোগীর লোক যে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ডক্টরের কথা শুনে কলেজেটা মোচড় দিয়ে উঠল। ডক্টর, আমার ত্রিধা এখন কেমন আছে? আমি তার সাথে একটু দেখা করব। পেশেন্টের অবস্থা ভালো না, আমরা তার সাথে কাউকেই দেখা করা এলাও করছি না। পেশেন্টের বাবা মাও ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছে। পেশেন্টের বাবা মাকেও এই কয়েকদিনে খালি মাঝে মাঝে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। সো বড় স্যার আসুক, পরে সবাইকে দেখা করার অনুমতি দেওয়া হবে। এখন গিয়ে পেশেন্টের মা বাবার সাথে বসে অপেক্ষা করুন। ডক্টরের কথা শুনে ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু যত যাই হোক না কেন এখন কিছুই করার নেই আমার। সো ডক্টরের কথা মেনে নিয়ে ওয়েটিং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ত্রিধার বাবা আর মোটামুটি বয়স্ক একজন মহিলা বসে আছে। তাদেরকে দেখে বুঝতে বাকি রইল না যে এই দুজন ত্রিধার মা বাবা। যদিও অবশ্য ত্রিধার বাবাকে আমি চিনি। ত্রিধার বাবা আমাকে দেখতে পেয়ে অসহায় চোখে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় যেন তারা আমাকে কিছু একটা বলতে চায়। এই যে আঙ্কেল, কিছু বলবেন?
আর আপনার এমন হতাশা হবে না, দেখবেন ত্রিধা ঠিক হয়ে যাবে। না বাবা, কিছু বলার নেই। আর হতাশও নই আমরা। তবে হ্যাঁ, হতাশার থেকেও বড় কিছু বিরাজ করছে আমাদের মাঝে। তারপর ত্রিধার বাবা মাথা নুয়ে ফেলে। ত্রিধার বাবার কথা শুনে অনেক খারাপ লাগছে। তিনি আমার সামনে মাথা নুয়ে রেখেছে। আজ ত্রিধার এই দুর্দশার কারণে তিনি অল্প হলেও দায়ী, কারণ ত্রিনিধিতাকে শাসনে রাখলে আজ ত্রিধা এমনটা করতে পারতো না। ত্রিধার বাবাকে আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছি, কিন্তু হঠাৎই দেখি আম্মু, তিন্নি আরো অনেক লোকজন হসপিটালে, সাথে বধূ বেশে একটা মেয়েও আসছে। দেখে বুঝে গেলাম এই মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আম্মু এসে সোজা আমার সামনে দাঁড়ালো। আকাশ, ত্রিধার কি অবস্থা এখন? মা, তুমি কি করে জানলে ত্রিধার কথা? জেনেছি কোনোভাবে, কিন্তু এখন এটা বল যে ত্রিধা কেমন আছে। মা, কিছুই জানি না আমি। ডক্টর আমাকে আমার ত্রিধার সাথে দেখা করতে দেয়নি, বলেছে বড় স্যার আসলে তারপর দেখা করতে দিবে, তাই অপেক্ষা করছি। মায়ের সাথে কথা বলছি আর সাইলেন্টে কান্না করছি। যদি ভালোই বাসতিস মেয়েটাকে, তাহলে বিয়েতে কেন রাজি হলি? দেখলি এখন কেমন কষ্ট হচ্ছে তোর। মা, আমার ত্রিধাকে চাই, সেটা যে করেই হোক। তার ওই যে মেয়েটাকে দেখছিস বধূ সাজে দাঁড়িয়ে আছে, তার কি হবে? সে তো তোর সাথে সংসার করার স্বপ্ন দেখে ফেলেছে। মা, আমি জানি না কিছু, আমার শুধু ত্রিধাকে চাই। মায়ের সাথে কথা বলছিলাম, ঠিক তখনই নার্স একজন এসে বলল, পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা যে দেখা করার তাড়াতাড়ি গিয়ে দেখা করে আসুন। বড় স্যার দেখা করার পারমিশন দিয়েছেন। নার্সের কথা শুনে তাড়াতাড়ি ত্রিধার কেবিনের দিকে ছুটে গেলাম। কেবিনের ভিতর প্রবেশ করে দেখি ত্রিধা বেডে শুয়ে আছে, আর ত্রিধার মুখে মাস্ক লাগানো, আর তার পাশে একজন ডক্টর দাঁড়িয়ে আছে। ডক্টর আমার ত্রিধার কি হয়েছে? আমার কথা শুনে ডক্টর ত্রিধার হাত উঁচু করে সকলের সম্মুখে ধরে। কিছু দেখতে পাচ্ছেন আপনারা? ত্রিধার হাতের অবস্থা দেখে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে এমন অবস্থা আমার, কারণ ত্রিধার হাত নেই। সে হাতে ছুরির আঘাত করে পুরো হাত ক্ষতবিক্ষত করে ফেলেছে। দেখুন হাতের অবস্থা একবার। পেশেন্ট নিজের হাতে এত পরিমাণ ছুরি দিয়ে আঘাত করেছে যে তার হাতের সমস্ত রগ সেই আঘাতে কেটে গিয়েছে, আর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে পেশেন্টের। শুধু তাই নয়, পেশেন্ট তার শরীরে আরও অনেক কয়েক জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছে, যার ফলে তার কন্ডিশন এখন অনেকটা ভয়াবহ। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তার কন্ডিশন এতটা বিভৎস যে তাকে বাঁচানো এখন আমাদের ক্ষমতার বাহিরে। সো মাফ করবেন আমাদেরকে। আর পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, আপনারা সবাই শেষ দেখা করে ফেলুন। ডক্টরের কথা শুনে আম্মুকে শক্ত করে জড়ে ধরে সকলের সামনে কান্না শুরু করে দিলাম। মা, আমার ত্রিধাকে চাই। বাবা প্লিজ কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা। মা, আমার ত্রিধাকে চাই, তোমরা ওকে ঠিক করে দাও। মাকে জড়ে ধরে কান্না করছি, ঠিক তখনই ত্রিধা আকাশ বলে ডাক দেয়। বাবা দেখ, ত্রিধা তোকে ডাকছে। তাড়াতাড়ি আম্মুকে ছেড়ে দিয়ে ত্রিধার কাছে গেলাম। ত্রিধা, কেমন আছো তুমি? যেমনটা রেখে গিয়েছিলে। কেন করলে ত্রিধা তুমি এমনটা? আর তোমার শরীরের এতগুলো কথা আসলো কি করে? কারণ আমি যে দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ, কারণ আমি তোমার সাথে ভালোবাসা নামক একটা গেম খেলেছি। আমি জানি আমার ভুলের ক্ষমা হয় না, কিন্তু তবুও তোমার দুয়ারে গিয়েছিলাম শেষ একটা আশা নিয়ে যে তুমি আমায় মাফ করে দিবে। কিন্তু আমি জানতাম না যে আমার কপালে মাফ নেই। আমি যখন নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করি, তখন তুমি বললে আমি মরলে মরে যেতে, কিন্তু তোমায় কেন আঘাত করলাম? পরে তুমি আমায় রাগ দেখিয়ে সেখান থেকে চলে এলে। বিশ্বাস করো, সেই সময়টাতে নিজেকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছিল, তাই আর নিজেকে সামলে রাখতে পারিনি। ইচ্ছে মতো হাতের সেই ছুরিটা দিয়ে নিজের শরীরে আঘাত করেছি। আজ তার ফলস্বরূপ হসপিটালের বেডের উপরে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। ত্রিধার কথা শুনে নিজেকে বিশাল রকমের পাশান মনে হচ্ছে। ত্রিধা, কেন তুই নিজের শরীরে এইভাবে আঘাত করলি বলতো? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমি যে তোর ভালোবাসায় আবারও নিজেকে চড়াতে চাই। আকাশ, অনেক দেরি হয়ে গিয়েছে, আমার হাতে আর বেশি সময় নেই। ত্রিধা প্লিজ, এসব অলক্ষণের কথা বলো না। আমি সত্যি বলছি আকাশ, আমার হাতে আর বেশি একটা সময় নেই। আর এই যে মেয়ে, এই দিকে আসো। পাশে আমার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক করে আমার মা পাশে দাঁড়িয়ে আছে, ত্রিধার ডাকে সে মেয়েটা তার কাছে যায়, আর ত্রিধা সেই মেয়েটার হাত আমার হাতের উপরে শক্ত করে চেপে ধরে আর বলে, এই মেয়ে, আমার ভালোবাসাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। প্লিজ আমার পাগলটার খেয়াল রেখো, আর দেখাশোনা কখনো কমতি রেখো না যেন, তাহলে উপরে গিয়েও আমি শান্তিতে থাকতে পারবো না। আর আকাশ, এই মেয়েটাকে জীবনের সবটুকু দিয়ে ভালোবেসো। মনে করবে এই মেয়ের মাঝে আমি জীবিত আছি। তোমার ত্রিধা মরেও মরেনি, সো সে তোমার
সঙ্গিনীর মাঝে অমর থাকবে চিরদিন। বলো, ওর দেখাশোনা করবে ভালো মতো, কখনো কমতি রাখবে না ওকে ভালোবাসায়। ত্রিদার কথা শুনে শরীরে সমস্ত রক্ত যেন এক জায়গায় সে জটলা পেকে গেছে। এক ঝাটকা দিয়ে ত্রিদার থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সজোরে চেঁচিয়ে কান্না করে দিলাম। তারপর ত্রিদাকে জড়িয়ে ধরে পাগলের মতো বলতে থাকলাম, ত্রিদা প্লিজ আমায় একা করে দিও না, আমার তোমাকেই চাই। আকাশ, তুমি কি রাখবে না আমার কথা? আমি মরার আগে আমার শেষ ইচ্ছেটাকে তুমি পূরণ করবে না? ও ত্রিধা, প্লিজ এভাবে বলো না। তাহলে বলো, আমার বলা কথাগুলো তুমি রাখবে? হ্যাঁ হ্যাঁ রাখবো, আমি তোমার সমস্ত কথাই রাখবো। দেখি, এবার তোমার হাতটা দাও তো। আমি ত্রিদার কথা শুনে আমার হাতটা এগিয়ে দিই। ত্রিদা আমার হাতটা নিয়ে আবার সে মেয়েটার হাতের উপরে রেখে শক্ত করে চেপে ধরে। ইস, কত সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। আর আকাশ, আমায় ভুলো না যেন তুমি। আমি পরপারে গিয়ে খোদার কাছে শুধু তোমাকেই চাইবো। আর শেষে একটা কথা বলে চাই উচ্চ স্বরে, এই ক্ষণিকে দুনিয়ায় বেছে নাও বাঁচার মতো করে, নইলে বেলা ফুরিয়ে গেলে সময় পাবে না কাটানোর সময় পড়ে। দুনিয়ার বহু এসেছে রংবাজ, কেউ নেই জীবনের তরে। দুনিয়ার বুকে যেই রংবাজি দেখিয়েছে, সেই দুনিয়া ছেড়েছে নিজের পতন করে। ত্রিদা কথা বলতে বলতে হঠাৎই চুপ হয়ে যায়। কারো বুঝতে বাকি নেই যে ত্রিদা এই দুনিয়ার মায়া চিরতরে ত্যাগ করে চলে গিয়েছে। সেখানে উপস্থিত যারা ছিল সকলে কেঁদে দিয়েছে ত্রিদা চলে যাওয়াতে। ত্রিদাকে সেদিনই দাফন করা হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। পরে আমার আম্মু মিলির সাথে আমার বিয়ে পড়িয়ে দেন। যে মেয়েকে আমার আম্মু আমার জন্য ঠিক করেছেন তার নাম মিলি। দেখতে দেখতে 4 মাস কেটে যায়, কিন্তু আমি এখনো আমার ত্রিধার মৃত্যুর শোক থেকে বের হতে পারিনি। আমি মিলিকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তার সাথে দরকার ছাড়া একটুও কথা বলি না। একদিন রাতের বেলায় মিলি আর আমি বিছানায় শুয়ে আছি। তখন মিলি হুট করে আমাকে জড়িয়ে ধরে। আমি থ্যাবড়া খেয়ে যাই মিলির কর্মকাণ্ড দেখে। আমি চোখ পাকিয়ে মিলির দিকে তাকিয়েছি। কি হলো, আপনি এভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন কেন আমার দিকে? এই মেয়ে, আমার জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমার মনের অবস্থা দেখছো না? এই যে, আপনিও কি আমার মনের অবস্থা দেখছেন না? না, আপনার মাঝে কোনো অনুভূতি নেই? না, নেই। আমার ভিতরে কোনো অনুভূতি নেই, কারণ সব অনুভূতি ত্রিধার মৃত্যুর সাথে দাফন হয়ে গেছে। আর এখন ছাড়ো তুমি আমায়। না, আমি ছাড়বো না, কারণ আজ অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আপনি সেই একা একাই থাকেন, আমায় এড়িয়ে চলেন। আমি কিন্তু ত্রিধা আপুকে বিচার দেব আপনার নামে। এমে কি সব বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি আমি। আপনি এখন আমায় জড়িয়ে ধরে আদর করবেন, না হয়তো ত্রিধা আপুকে বিচার দেব আমি। এটা না, আমি তোমায় জড়িয়ে ধরছি। শুধু জড়িয়ে ধরলেই হবে না, আমাকে আদরও করতে হবে, কারণ ত্রিধা আপু বলে গেছে সে আমার মাঝে জীবিত থাকবে। আর আজকে আমি না, ত্রিধা আপুর আদর চাই। মিলির মুখে ত্রিধার কথা শুনে ভিতরটা খুশিতে ভরে উঠল। আচ্ছা মিলি, তোমার যা চাই আমি তাই দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি কি আমার ত্রিধা হবে? তাহলে আমার দুনিয়ার সমস্ত সুখ আমি তোমায় বিলিয়ে দেব। হ্যাঁ, হবে তো। আপনি যেমন চাইবেন আমি ঠিক তেমনই হব, একদম আপনার মনের মতন। মেয়েটার কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আর 4 মাসে মেয়েটাকে ইগনোর করে চলেছি, কিন্তু সে এখন আমার ত্রিধা হয়ে আমার সাথে সারা জীবন থাকবে। তাই আর দূরে রাখতে পারলাম না মেয়েটাকে। শক্ত করে নিজের বাহুরে আবদ্ধ করে নিয়েছি মিলিকে। সরি মিলি নয়, সরি মিলি নয়, সে তো এখন থেকে আমার ত্রিধা। তাকে জড়িয়ে ধরে তার কপালে গালে অনেক কটা চুমু এঁকে দিলাম। সে আমার ঠোঁটের উষ্ণতা বেড়ে শক্ত করে আমার বুকে